মেহেরাজ ভাইদের বাসার প্রত্যেকটা ঘর উকিঝুঁকি দিলাম। অবশেষে গিয়ে মেহু আপুর ঘরটা পাওয়া গেল। দরজা খোলাই আছে। ভেতরে মেহু আপুকে বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকতে দেখেই হাসি পেল। তবুও হাসলাম না, নরম গলায় বলে উঠলাম, আপু, আসবো? আপু হঠাৎ হকচকিয়ে উঠল। শোয়া ছেড়ে সোজা উঠে বসে আমার দিকে তাকালো। বলে উঠল, এই জ্যোতি, তুই আমার ঘরে আসতে জিজ্ঞেস করে আসবি নাকি? যে কোনো সময়, যখন ইচ্ছে তখনই আসতে পারিস। নিষেধ নেই। আমি সৌজন্যতামূলক হাসলাম। পা বাড়িয়ে আপুর কাছে গিয়েই বললাম, ও ঘরটা মেহেরাজ ভাইয়ের? তুমি আমাকে মেহেরাজ ভাইয়ের ঘরেই রেখে এলে? চাচিরা বলেছিল, তোর আর ভাইয়ার বিয়ে হয়েছে। সেই হিসেবে তোরা একঘরেই থাকার কথা। হ্যাঁ, এটা ঠিক যে বিয়েটা ঠিক পরিস্থিতিতে হয়নি। তোদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, কিন্তু হয়েছে তো বিয়েটা। তোরা দুইজন এখন স্বামী স্ত্রী, এটাই সত্য। তো দুইজনের একঘরে থাকা তো অযৌক্তিক নয় জ্যোতি। আমি ছোট্ট শ্বাস ফেললাম, ক্লান্ত চাহনিতে তাকিয়ে শুধালাম, যদি তোমার সাথে থাকবো বলি অসুবিধা হবে কি আপু? আপু চুপ থাকলেন কিছুক্ষণ, তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, সত্যি বলবো, আমার সাথে একঘরে থাকতে গেলে তুই বিরক্ত হয়ে যাবি। রাতে দেখা যাবে ঘুমের মধ্যে হুটহাট লাথি মেরে ফেলে দিব। একবার নাবিলাকে সোজা ফ্লোরে ফেলে দিয়েছিলাম। সে থেকে নাবিলা, সামান্তা কেউই কোথাও গেলেও আর আমার সাথে ঘুমোয় না। আপুর কথা সত্য। নাবিলা একবার গ্রামের বাড়ি গিয়ে কথাটা বলেছিল আমায়। নাবিলা হলো মেহেরাজ ভাইয়ের মেঝো চাচার মেয়ে। আমার সমবয়সীই বলা যায়। আগে গ্রামের বাড়িতেই থাকতো বিধায় তার সাথে আমার সখ্যতাও আছে। আমি হতাশ গলায় বললাম, আমি যদি মানিয়ে নিতে পারি তোমার সাথে? উদ্ধৃতি চিহ্ন। মেহু আপু আমাকে পুনরায় হতাশ করে দিয়ে জবাব দিলেন, চাচিরা 2 দিন পর গ্রাম ছেড়ে শহরে ফেরত আসবে। এসে যদি কিছু বলে তখন সব দোষটাই আমার উপর পড়বে। তুই ভাইয়াকে বিশ্বাস করতে পারিস। ভাইয়ার সাথে একঘরে থাকলে তোকে তেমন কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। ভাইয়ার ব্যবহার, আচরণ ভালো। বিশ্বাস না হলে মিলিয়ে নিস। আমি চোখ বুজে বিশ্বাস করলাম সব কথা। কারণ সবটাই আমার জানা। মেহেরাজ ভাই যে মেয়েদের প্রাপ্য সম্মানটা করেন তাও জানা। তাই আর কথা বাড়ালাম না। বসে থাকলাম মেহু আপুর পাশে। আপু আরো নানান রকম কথার আসর জমালেন। আমি সেসব চুপচাপ শুনতে লাগলাম। আর মনে মনে ভাবলাম, সৃষ্টিকর্তা যা কিছু নেন তার পরিবর্তে অবশ্যই কিছু ফেরত দেন। এই যেমন দাদির ভালোবাসা হারিয়ে ফেলার ভয়ে তটস্থ থাকা আমাকে আরও একটা ভালোবাসা ফেরত দিলেন। তা হলো মেহু আপু। এইটুকু সময়ই মনে হলো কতটা ভালোবাসা উপহার দিলেন আমায়। আমি চোখ বুলিয়ে আপুর রুম দেখছিলাম। মুহূর্তেই চোখে পড়ল দেওয়ালে টাঙ্গানো চারকোনা ফ্রেমে বাঁধানো একটা ছবি। ছবিটা আমাদেরই ছোটবেলার। আমি, মিথি, মেহু আপু, নাবিলা চারজনই উপস্থিত ছবিতে। মিথির তখন বোধ হয় 2 বছর বয়স। আর আমি তখন 7 বছরের বালিকা। আমার কোলে কি সুন্দর মানিয়েছে মিথিকে। ফর্সা ধবধবে প্রাণবন্ত ছোট্ট মেয়ে। সেই ছোট্ট মিথিকে দেখে আমার মায়া হলো, কাছে টেনে চুমু খেতে ইচ্ছে হলো। কিন্তু সম্ভব হলো না। দীর্ঘশ্বাস ফেলে বললাম, এই ছবিটা কবে তুলেছিলে আপু? মিথিও তো আছে এইখানে। আপু ছবিটার দিকে চাইলেন। বললেন, অনেক আগেকার ছবি। কবে তোলা হয়েছে তা তো মনে নেই। শৈশবের ছবি। জানি মৃত মানুষের ছবি রাখতে নেই, তবুও কেন জানি না ছবিটা আমার খুব প্রিয়। আর ভালো লাগে বিধায়, মিথি থাকা সত্ত্বেও ছবিটা টাঙ্গিয়ে রেখেছি। আমি হালকা হাসলাম। সত্যিই প্রিয় মানুষদের ক্ষেত্রে অত নিয়মকানুন মানতে মন চায় না। যেমন, আমার কাছেও মিথির একটা সুন্দর ছবি বাঁধানো আছে। এখনো আছে ব্যাগের মধ্যে। আবার এই যেমন, মেয়েদের কবরে যাওয়া নিষেধ সত্ত্বেও আমি মিথির কবরে যেতাম প্রায়শই। কথা বলতাম। দাদিও আমায় নিষেধ করতো না কখনো। হয়তো বা দাদিও এই নিয়মকানুনের বেড়াজালে নিজের আবেগ অনুভূতিকে মুছে দিতে পারত না। 2-4 বার দাদিকেও আমি দাদার কবরে খুব ভোরবেলা দেখতে পেয়েছিলাম। মানুষ জাতি সত্যিই কত অদ্ভুত। বিবেকবানরাও অনুভূতি দমাতে পারে না। আবেগ লুকোতে পারে না। আমি এসব ভেবে ভেবেই একপলকে চেয়ে রইলাম ছবিটার দিকে। পর্যবেক্ষণ করলাম মিথির মিষ্টি হাসিটা। ঠিক তখনই মেহেরাজ ভাইয়ের গম্ভীর কণ্ঠে নিজের নাম শুনতে পেলাম। তৎক্ষণাৎ অবাক হলাম। ভাবনা ছেড়ে দ্রুত বের হয়ে সামনে তাকালাম। চোখের সামনে মেহেরাজ ভাইয়ের জলজ্যান্ত মূর্তি আবিষ্কার করেই উত্তর দিলাম, জি। মেহেরাজ ভাই আগের ন্যায় গমগমে স্বরে প্রশ্ন করলেন, তোর কাছে কি মোবাইল আছে? উদ্ধৃতি চিহ্ন। হঠাৎ প্রশ্ন করাই বুঝে উঠলাম না। আমি অস্পষ্ট স্বরে বললাম, হু। উনি আবারও বলে উঠলেন, মোবাইল নিয়ে এসেছিস? আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, হ্যাঁ, এনেছি। আজই দাদি একটা মোবাইল দিয়েছেন আমায়। নিয়ে এসেছি।
তোকে কেউ কল দিয়েছে হয়তো। রিংটোনের আওয়াজ আসছে তোর ব্যাগ থেকে। গিয়ে দেখ, কেউ কল দিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। আমি উঠে দাঁড়ালাম। কল দেওয়ার কথা আর কারি বা থাকবে? মোবাইল নম্বর তো মিনার ভাই ছাড়া কারো কাছে নেই। হয়তো দাদিই কল দিয়েছেন। কথাটা ভেবেই দ্রুত পা বাড়ালাম। মেহেরাজ ভাইয়ের রুমে ফ্লোরে পড়ে থাকা ব্যাগটা থেকে বাটন ফোনটা বের করতেই কল কেটে গেল। আমি হতাশ হলাম। কিছুক্ষণ অপেক্ষা করতেই পুনরায় আবার কল এল। মুহূর্তেই খুশি হলাম আমি। উচ্ছ্বাসিত চাহনিতে চাইলাম মোবাইলের দিকে। নাম্বারটা আমি চিনি। এটা মিনার ভাইয়েরই নাম্বার। সঙ্গে সঙ্গে কল তুলে কানের কাছে নিয়েই বললাম, আসসালামু আলাইকুম মিনার ভাই। কেমন আছো তুমি? মিনার ভাই কিছুক্ষণ চুপ থাকলেন। আমার প্রশ্নকে কি সুন্দর এড়িয়ে গিয়েই বলে উঠলেন, নানি তোর সাথে কথা বলবে। এতদূর গেলি, এতক্ষণ সময় কাটল। দাদি চিন্তা করবে তা তো জানতি, গিয়ে একবার কল দিলি না যে? অন্তত গিয়ে যে পৌঁছাইলি তা তো বলতে পারতি। আমি চুপ থাকলাম। কিছুক্ষণ পর ওপাশ থেকে দাদির কণ্ঠ ভেসে আসল, এই জ্যোতি, আছস তুই? কথা কস না কেন? আমার মুখে হাসি ফুটল দাদির গলা শুনে। বাড়িতে এই মানুষটার ভয়েই তটস্থ থাকতাম আমি। এই মানুষটার বোকাবকির ভয় কোন কাজে ভুল করার সাহসী হতো না। আর আজ এই মানুষটা আমার থেকে কত দূরে, কত বেশি দূরত্ব দুইজনার মধ্যখানে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে উত্তর দিলাম, আছি দাদি। কেমন আছো তোমরা? কেমন থাকুম? তুই যে গেলি আর কল দিয়া কথা কইছস? আমি এইখানে চিন্তায় শেষ, গিয়া পৌঁছাইছস কিনা। আর তুই? উদ্ধৃতি চিহ্ন। আসলে আসার পর আর খেয়ালই ছিল না দাদি। কিছুক্ষণ আগেই এসেছি। একটু পর কল দিতামি। মাত্রই মুখ চোখে পানি দিয়ে মেহু আপুর ঘরে গেলাম। দাদি স্পষ্ট গলায় বললেন, আইচ্ছা বুইঝলাম, নিজের খেয়াল রাহিস। হাত মুখ ধুইয়া জিরাইয়া নে একটু। তারপর ঘুমাইয়া নে। তোর বই খাতা সব কিন্তু আমি মেহেরাজরে গোছাইয়া দিছিলাম। কাল থাইকা পোড়ালেহাটা শুরু করিস ভালা কইরা। বিয়া দিয়া দিছি বইলা থাইমা যাইস না জ্যোতি। দাদির কথাগুলো শুনে হাসি পেল। বিয়ে দিয়ে এখন বলছে বিয়ে দিয়ে দেওয়াতে থেমে না যেতে। সব থেকে বেশি হাসি আসল আব্বার কথা ভেবে। পড়ার সুযোগ চাইতেন, কলেজ জীবনের গণ্ডি পার না হওয়া আমাকে আব্বা এখনই বলে দিলেন, আর পড়ার দরকার নেই। আমার মাথায় মুহূর্তেই ক্ষোভ জাগল। সূক্ষ্ম জেদ মস্তিষ্কের নিউরনে নিউরনে জড়ো হয়ে জানান দিল, যেভাবেই হোক পর জ্যোতি। অন্তত তোর আব্বাকে হলেও দেখিয়ে দিতে হবে তুই থেমে নেই। আমি ভাবনা ছেড়ে বের হলাম। দাদি আরও কিছুক্ষণ বলে গেলেন নিজের মতো। চুপচাপ সেসব শুনে গেলাম। একটা সময় পর দাদি কল রাখলেন। আমি মোবাইলটা আবারও রেখে দিলাম। এক নজর চোখ বুলিয়ে মেহেরাজ ভাইয়ের ঘরটা দেখলাম। ছিমছাম সাদামাটাই ঘর। বিছানার উপর একটু আগের পরনে থাকা ঘামে ভেজা জামাকাপড়গুলোই ছড়িয়ে ছিটিয়ে রাখা। জানালা সোজা বরাবর একটা টেবিল আর চেয়ার। তার পাশেই আলমারি। একপাশে কাপড় রাখার আলনা। আমি আর দাঁড়ালাম না সে ঘরে। এক নজর চোখ বুলিয়ে দ্রুত বের হয়ে মেহু আপুর ঘরেই ফেরত এলাম। আপু ততক্ষণে ফ্রেশ হয়ে কাপড়চোপড় পাল্টে নিয়েছেন। আমাকে দেখেই হেসে বললেন, কথা হয়েছে বাড়িতে? মাথা নাড়িয়ে উত্তর দিলাম, হ্যাঁ। দাদির সাথে কথা হয়নি? আর কার সাথেই বা কথা হবে? দাদির সাথেই কথা বলে আসলাম। মেহু আপু এবার বিনিময়ে কিছু বলল না। আমি চুপচাপ বসে থাকলাম। ছোট থেকে কোনোদিন এতটুকু পথ ভ্রমণ না করাই শরীর ভেঙে আসছে কেমন। চোখ নিভু নিভু হয়ে এল। মুহূর্তেই মন চাইল ক্লান্তির সাগরে ডুব দিয়ে ঘুমের দেশে তলিয়ে যাই। তবুও ঘুমোতে বাধা দিল মন। মাথাটা দেওয়ালে হেলান দিয়েই চুপচাপ বসে রইলাম এক কোণে। শুনতে লাগলাম মেহু আপুর অল্পস্বল্প কথোপকথন। আমার চোখ লেগে এল। কখন লেগে এল জানা নেই। তবে মেহু আপুর ডাক পেয়েই হঠাৎ হকচকিয়ে উঠলাম। বুঝলাম যে, ঘুমিয়ে গিয়েছিলাম। মেহু আপু তারা নিয়েই বলে উঠল, এই জ্যোতি, উঠো উঠো। ভাইয়ার নাকি রান্না করা শেষ। খেতে ডেকে গিয়েছে এক্ষুনি। আমি অতি কষ্টে চোখ মেলে চাইলাম। মেহু আপুকেও খাটের এক কোণে হেলেদুলে শুয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট হয়ে এল। তার মানে আপুও ঘুম দিয়েছে। কিন্তু হঠাৎ জেগে উঠার কারণ কি? ভ্রু জোড়া কুঁচকে নিয়ে বললাম, আপু ঘুমাই, সত্যি খুব ঘুম পাচ্ছে। আপু ছোট ছোট চোখে মোবাইলের স্ক্রিনে চাইল। ব্যস্ত কণ্ঠে বলল, অ্যালার্ম বেজেছে আরও 10 মিনিট আগে। এখন 11টা বাজে। ভাইয়া রান্না শেষে করে নির্ঘাত 3বার ডেকে চলে গিয়েছে। আমি বোধহয় শেষবারই শুনতে পেলাম সেই ডাক। আমি কথার আগামাথা বুঝলাম না। ক্লান্ত গলায় প্রশ্ন ছুড়লাম, মানে? আপু উঠে বসে বললেন, আরেহ সন্ধ্যায় তো কিছু খাওয়া হয়নি। রাতের খাবার খাবি না? সীমা আপাকে তো বলেছিলাম আমরা গ্রামে থাকবো কয়েকদিন। তাই আপাও আসেনি। প্রায় সময় সীমা আপা না থাকলে রান্নাটা ভাইয়াই করে। আজও ভাইয়াই রান্না করেছে।
তখন তোকে কল আসার কথা বলে রান্না করতে রান্নাঘরে ঢুকলতো। এখন রান্না শেষ করে ডেকে গেল। আমি হতবিহ্বল চোখে চেয়ে থাকলাম। মেহেরাজ ভাইয়ের রাগ রাগ চোখ আর জেদ জেদ চেহারায় কখনো মনেই হয়নি উনি রান্নাও করতে পারেন। আচ্ছা, এতদূর ভ্রমণ করে উনি ক্লান্ত হননি? আমার যেমন শরীর ভেঙে আসছে ওনারও কি একই অবস্থা না? তবুও রান্না করতে লেগে গেলেন। মেহু আপুর কথা আসলেই সত্যি। সত্যিই উনি দায়িত্ববান। আমি চুপচাপ সেসব ভাবলাম। মুহূর্তেই অন্য চিন্তা মাথায় আসল। ঘুমে বেঘোর থাকা আমি ঠিক কোন অবস্থায় ছিলাম যখন মেহেরাজ ভাই ডেকে গেল? এতটা ঘুমে বেঘোর ছিলাম যে ডেকে যাওয়ার পরও আমি ঘুমেই আছি। আমার অস্বস্তি হলো। তবুও নিজেকে স্থির করলাম। কপালে আসা অগোছাল চুল কানে গুজেই সোজা উঠে বসলাম। চোখে মুখে পানি দিয়ে এসে ঠাই আবারও বসতেই মেহেরাজ ভাই রুমে আসলেন। মেহু আপু তখন ওয়াশরুমে। আমি একবার ওনার দিকে তাকিয়ে নজর সরাতেই উনি বলে উঠলেন, মেহু কোথায়? বেকনিতে? আমি গলা ঝাড়লাম। পরিষ্কার গলায় উত্তর দিলাম, না, মেহু আপু ওয়াশরুমে। মেহেরাজ ভাই চুপ থাকলেন। কিতক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু না বলেই চলে গেলেন। আমি মিনমিনে চোখে চেয়ে থাকলাম। কিতক্ষণ পর মেহু আপু বের হয়েই টেনে নিয়ে আসল বাইরে। খাবার টেবিলে চেয়ার টেনে বসাতেই আমি অবাক হয়ে চাইলাম। টেবিলের অপর পাশে মেহেরাজ ভাই টানটান মুখ নিয়ে বসে থাকলেন। কপালে ভাঁজ। আমি তাকালাম না আর। মেহু আপু খাবার বেড়ে প্লেটে রাখতে ব্যস্ত হলেন। তখনই মেহেরাজ ভাই কাটকাট গলায় বলে উঠল, জ্যোতি, তোর বই খাতা সব আলাদা ব্যাগে আছে। গ্যাপ দিস না। দাদি বারবার করে বলে দিয়েছিল বিষয়টা। পরে সব দোষ আমার উপরই উঠবে। এমনিতেও অনেক কথাই উঠেছে আমার নামে। অনেক কিছুই রটে গিয়েছে। আমি বিনিময়ে কিছু বললাম না। বুঝেই উঠলাম না মেহেরাজ ভাইয়ের কণ্ঠে শাসন নাকি রাগ। নাকি সব রটনার জন্য অস্পষ্টভাবে আমাকেই দায়ী করলেন। খাওয়া শেষ হতেই মেহেরাজ ভাই উঠে পা বাড়ালেন নিজের ঘরের দিকে। আমি আর মেহু আপু তখনও টেবিলে খাবার নিয়ে বসা। কিছুক্ষণ পর খাওয়া শেষ হলো। মেহু আপু থালাবাসনগুলো রান্নাঘরে নেওয়ার জন্য হাতে তুলতেই উঠে দাঁড়ালাম আমি। বললাম, আমিও নিয়ে যাই কিছু? দুইজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আপু। আপু হাসলেন। বললেন, তুই ছোট মানুষ, পারবি। আপুর কথা শুনে হাসি পেল। কিন্তু হাসলাম না। উত্তরে বললাম, বাড়িতে এত কাজ করতাম, কখনো দেখনি আপু? রান্নাবান্না থেকে সবই তো করতাম। তোমার কি মনে হয় পারবো না? আপু মাথা নাড়িয়ে বললেন, না, না, তেমন নয়। এতদূর জার্নি হলো, ক্লান্ত না তুই? তাই বললাম। আমি কিছু বললাম না বিনিময়ে। আপুর সাথে সাথে হাতে কিছু প্লেটবাটি তুলে নিয়ে রান্নাঘরে গেলাম। কিছুক্ষণ পর দুইজনে সব ধুয়ে গোছগাছ করে বেরিয়ে আসলাম। মেহু আপু এক নজর আমার দিকে চাইলেন। মৃদু গলায় বললেন, সে এক জামাটাই পরে আছিস এখনো? পাল্টাবি না? আগে জামা পাল্টে নে, তারপর ঘুমাবি। আমি নিজের দিকে চাইলাম। হ্যাঁ, জামা পাল্টানো হয়নি। ব্যাগের কথা মনে পড়তেই ধীর পায়ে পা বাড়ালাম মেহেরাজ ভাইয়ের ঘরের দিকে। দরজার সামনে গিয়ে উকি দিয়ে দেখলাম উনি আছেন কিনা। পরক্ষণেই উনাকে রুমের কোথাও না দেখে স্বস্তি মিলল। কিন্তু সে স্বস্তি বেশিক্ষণ টিকল না। দরজার ওপাশে পা এগিয়ে ব্যাগটা হাতে নিতেই মেহেরাজ ভাইয়ের গমগমে স্বর কানে আসল, জ্যোতি, শোন। আমার পা জোড়া থেমে গেল তৎক্ষণাৎ। পেছনে ফিরে না তাকিয়েই বলে ফেললাম, জি, বলুন। মেহেরাজ ভাই হালকা কাশলেন। কিতক্ষণ চুপ থেকে বলে উঠলেন, এই পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হবে তোর? তুই যদি চাস তো আবারও ফিরে যেতে পারিস বাড়িতে। তখনও এই কথাটাই জিজ্ঞেস করেছিলাম। উত্তর দিসনি। উত্তরটা জানা দরকার। আমি এবার ঘাড় ঘুরিয়ে চাইলাম মেহেরাজ ভাইয়ের দিকে। মুখ চোখ থমথমে। কেমন যেন গম্ভীর ভাব। শুধু যে এখনই তেমন না, উনার চোখমুখ প্রায় সবসময়ই গম্ভীর থাকে। কথাবার্তাও বলে খুব কম। আর এই স্বল্পভাষী গম্ভীর মানুষটাকেই প্রেমের প্রথম জোয়ারের উপস্থিতিতে ভালো লেগে গেল আমার। কিশোরী বয়সে প্রেমের মানে বুঝতেই আমি বুঝে উঠলাম উনাকে, এই মেহেরাজ ভাইকেই। উনার এই গম্ভীর ব্যক্তিত্বকেই। এই ব্যক্তিত্বের সামনে আমি নরবরে অনুভব করতাম পূর্বে। সামনের মানুষটার সামনে নুয়ে গিয়ে দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয় সবসময় এড়িয়ে চলার চেষ্টা চালাতাম। কিন্তু আজ আর সেই অনুভূতি কাজ করল না। অদ্ভুতভাবে টের পেলাম, আজ এইক্ষণে মেহেরাজ ভাইয়ের সামনে আমি আর নরবরে অনুভব করছি না। বরং ভেতরটা প্রখরভাবে কঠোর অনুভব করলাম। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে উত্তর দিলাম, আপনার যদি অসুবিধা হয় বলে দিবেন, দাদিকে বললে দাদি এসে নিয়ে যাবে আমায়। মেহেরাজ ভাই ভ্রু কুঁচকালেন। বললেন, তুই কি ঘুরে ফিরে দোষটা আমাকেই দিতে চাইলি? আপনাকে দোষ দিব? সে যোগ্যতা আছে আমার? উদ্ধৃতি চিহ্ন। তাহলে আমার অসুবিধার কথা আসল কেন? আমি তাচ্ছিল্য নিয়ে হাসলাম। বললাম, ভেবে দেখুন,
অসুবিধাটা আমার থেকে আপনারই বেশি হবে কিন্তু। তাই বললাম। মেহেরাজ ভাই বিরক্ত নিয়েই বললেন, অপ্রয়োজনীয় কথা। আমি তোর কাছে যা জানতে চেয়েছি তার উত্তর দিয়েছিস? আমি চুপ থাকলাম কিছুক্ষণ, তারপর এক নজর তাকিয়ে বললাম, এখানে আসার পর আবারও গ্রামের বাড়িতে ফেরত যাওয়াটা হাস্যকর ঠেকায় না মেহেরাজ ভাই? আপনি নামক পুরুষটার সাথে জড়িয়ে ছোট থেকে বড় সবার মুখেই আমার নামে অপমানজনিত কথাবার্তা সয়ে এসেছি। এখন ফেরত গিয়ে ঠাট্টা কিংবা উপহাসও সয়ে নিতে পারবো। আমার পক্ষে কঠিন কিছুই নয়। এবার বাকিটা আপনার উপর। উদ্ধৃতি চিহ্ন। আমার খেয়াল হয়নি যে এখান থেকে ফেরত গেলে মানুষ উপহাস করবে। কথাটা তাহলে বলতাম না। ভেবেছি তোর পড়ালেখা কিংবক মানিয়ে নেওয়াতে ক্ষতি হবে তাই বলেছি। বিনিময়ে আমি উত্তর দিলাম না। মাথা নাড়িয়ে চলে আসতে নিতেই মেহেরাজ ভাই আবারও প্রশ্ন ছুড়লেন, তুই কিসে পড়িস? আমি চমকে পেছনে ফিরে চাইলাম। আমি কিসে পড়ি এইটুকুও উনার জানা নেই? মেহেরাজ ভাইরা গ্রামের বাড়ি ছেড়ে এসেছে প্রায় 10 বছর। 10 বছর পর কি শুধু আমার নামটাই উনি মনে রেখেছেন? বয়স, কোন ক্লাসে পড়ি কিছুই জানেন না? অবশ্য জানারও কথা নয়। উনার কাছে কি আমি অতটা গুরুত্বপূর্ণ ছিলাম যে উনি খোঁজ নিয়ে নিয়ে আমার সবকিছু জানবেন? তবুও গ্রামে যখন যেতেন দাদির মুখে তো প্রায়শই আমার কথা শুনতেন। তাও জানেন না, হয়তো এক কানে শুনে অন্য কানে ঝেড়ে ফেলেছেন। কি দরকার অত মনে রাখার? অথচ এই মানুষটার সবকিছুই আমি সুদূর দূরে থেকেও জেনে নিতাম। আড়ালে কিংবা সামনে যখনই উনার সম্বন্ধে যা জেনেছি সব মনে রেখেছি। আমার অবশ্য কষ্ট হলো না এই সব ভেবে। গলা ঝেড়ে উত্তর দিলাম, দ্বাদশ শ্রেণী, সামনেই টেস্ট পরীক্ষা, এরপর বোর্ড পরীক্ষা। তাই বোধ হয় দাদি বারবার আপনাকে বলেছে পড়ালেখার বিষয়টা। মেহেরাজ ভাই চাইলেন মুখ তুলে। মাথা নেড়ে বললেন, হয়তো, ভালো করে মন দিয়ে পড়বি। নাবিলার সাথেই তো তাই না? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। উনি ফের প্রশ্ন ছুড়লেন, সায়েন্স না? আমি আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। উনি ছোটশ্বাস ফেলে বলে উঠলেন, টেবিলের কোনায় বড়সড় ব্যাগটা তোর বইয়ের। বই, টেবিল, চেয়ার সব আছে। কাল থেকে পড়া শুরু করে দিস। উদ্ধৃতি চিহ্ন। আমি মিনমিনে চোখে চাইলাম, ইতস্তত বোধ করে বলেই ফেললাম, এইখানে, মানে এই ঘরে? উনি অস্পষ্ট কণ্ঠে বললেন, হু, আপনার ঘরে। উনি চুপ থাকলেন। কিক্ষণ চুপ থেকে আমার অস্বস্তি বুঝেই বোধ হয় বলে উঠলেন, এই বাসায় আরও একটা রুম আছে। কেউ থাকে না ও রুমে, তাই ময়লা হয়ে আছে। কাল সীমা আপাকে বলবো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে। বইপত্র নিয়ে ওখানেই শিফট করিস। আপাতত মেহুর সাথে মানিয়ে নিস। আমি মাথা নাড়ালাম। তারপরই দ্রুত কাপড়ের ব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম। মাথার ভেতর ভবনারা ডানা মেলল। মেহেরাজ ভাইয়ের আমার বিষয়ের জানার এত দরকার কিসের? আমার বিষয়ে আগ্রহ নিয়ে প্রশ্নই বা করলেন কেন? কোন ক্লাসে পড়ি, কিসে পড়ি এত কিছু জানার কি প্রয়োজন আছে? পরমুহূর্তেই মস্তিষ্ক জানান দিল, এটা কেবল এবং কেবলই তার দায়িত্ব। এই ছাড়া কিচ্ছু নয়। আমার মন অবশ্য এর থেকে বেশি কিছু প্রত্যাশা করলও না। কেনই বা করবে? সকাল হলো। মেহু আপুর ঘরের জানালা দিয়ে স্বচ্ছ আলো ঘরে প্রবেশ করে তারই জানান দিল। আমি তৎক্ষণাৎ ঘুম ছেড়ে উঠলাম। পরনের ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা টেনেই জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে চোখে পড়ল অপর প্রান্তের ব্যস্ত নগরী। এই ভোরবেলায়ও শহরে রাস্তা ফাঁকা নেই। গাড়ির পর গাড়ি জমে আছে ছাইরাঙ্গা রাস্তায়। অদূরে মানুষের চলাচলও চোখে পড়ল। আমি স্থির চোখে তাকিয়ে তাকিয়ে সেসবই দেখতে লাগলাম। মুহূর্তেই এই ভীষণ ব্যস্ত শহরে নিজেকে খুব একা বোধ করলাম। বাড়িতে থাকলে দাদি নির্ঘাত ভোরে ভোরেই ঘুম থেকে ঠেলেঠুলে উঠিয়ে নামাজ পড়তে ডাকত। কিংবা উনুনে আগুন জ্বালিয়ে চা বানানোর জন্য কথা শোনাত। কিংবা ঘর ঝাড়ু দেওয়ার জন্য কঠিন গলায় কয়েকবার বকা দিয়ে বসত। ঈশ্বস, সেই কঠোর দাদিকেই আজ খুব করে মনে পড়ছে আমার। সেই কঠোর দাদিকে ছাড়াই আমি একাকিত্বের সাগরে ডুবে যাচ্ছি আজ। আচ্ছা, দাদি এখন কি করছে? আমাকে কি মনে পড়ছে দাদির? কে জানে। দীর্ঘশ্বাস ফেলে রুম ছেড়ে বের হলাম আমি। সব নিশ্চুপ। মেহেরাজ ভাই কিংবা মেহু আপু কেউই ঘুম ছেড়ে উঠেনি। হয়তো এত সকালে ঘুম থেকে উঠেও না উনারা। আমি কিক্ষণ পায়চারি করে সদর দরজা মেলে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। মিনিট 5-এর মধ্যেই প্রশস্ত ছাদ চোখে পড়ল। খসখসে মেঝেতে পা ফেলেই ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ালাম। চোখ বুলিয়ে দেখতেই চোখে পড়ল ছাদের এক কোণে ফুলের অনেকগুলো গাছ। হরেক রকম ফুল, গোলাপ, গাঁধা সহ কাঠগোলাপও। কে লাগিয়েছে? নাবিলা, সামান্তা আপু নাকি মেহু আপু? নাকি নাবিলার বড় বোন নাফিসা আপু? উত্তর না পেয়ে পাশ ফিরে চাইতেন দেখতে পেলাম পঞ্চাশোর্ধ্ব ফাতেমা আন্টিকে। কাল রাতেই মেহু আপু বলেছিল উনার নাম। আমি উনাকে দেখে কি বলবো বুঝে না উঠলেও উনি ঝটফট বলে উঠলেন,
এই কি, এত তাড়াতাড়ি ঘুম ছেড়ে উঠে গেলে? তোমার অভ্যাস আছে বুঝি এত ভোরে উঠার? আমি মাথা নাড়িয়েই উত্তর দিলাম। হ্যাঁ, উনি হাসলেন। বিনিময়ে আবারও প্রশ্ন ছুড়ে জিজ্ঞেস করলেন। তা তোমাদের বিয়েটা কোথায় হলো? কিভাবে হলো? আগে থেকেই সম্পর্ক ছিল? ভদ্রমহিলার অতি আগ্রহ আর কৌতূহল দেখে অবাক হয়ে চাইলাম আমি। বললাম, না, আগে থেকে সম্পর্ক ছিল না। তবে এভাবে হুট করে বিয়ে হলো যে? পারিবারিকভাবে বিয়ে হলে তো আমরাও জানতে পারতাম। এদিকে বলছো প্রেমের বিয়েও নয়। ভদ্রমহিলাকে উত্তরে বলার জন্য কিছুই খুঁজে পেলাম না আমি। মস্তিষ্ক ফাঁকা বোধ করলাম। চুপচাপ দাঁড়িয়ে থাকতেই ভদ্রমহিলা আবারও বলে উঠল। নীরবতার উত্তর কি ইতিবাচকই ধরে নিব? আমি আগে কি ভাবতাম জানো? ভাবতাম মেহেরাজ আর সামান্তার মাঝে প্রেম আছে। দুইজনকে দেখতাম ছাদে আড্ডা দিত। সামান্তা ওর ফুলের বাগানে যত্ন করার সময় মেহেরাজও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। কখনো ফুল ছিঁড়ে হাতে দিত। এখন দেখি মেহেরাজ প্রেম করে বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে। সত্যিই তখন কি নাকি ভেবেছি আমি। এখন হাসি পাচ্ছে এসব ভেবে। ভদ্রমহিলাকে বলা হলো না, উনার তখনকার ভাবনাই সঠিক ছিল। আর এখনকার ভাবনা মিথ্যে। শুধু হালকা হাসার চেষ্টা করলাম আমি। পরপর সেই স্থান ছেড়ে পা বাড়ালাম। এমন মানুষদের সামনে থাকলে ভয়ে ভয়ে থাকতে হয়। কি না কি জিজ্ঞেস করে বসে। আমি স্বল্প ভাষার মানুষ। পরে ভদ্রমহিলার বিশাল বিশাল প্রশ্নের উত্তর হিসেবে বিশাল বিশাল কথা কোথায় খুঁজে পাব? তার থেকে সরে আসা ভালো। বেলা 11টার সময়ই সীমা আপা নামক মানুষটার আগমন ঘটল। মেহেরাজ ভাই তখন বাইরে। আর মেহু আপু আমাকে উনার পরিচয় দিয়েই তড়িঘড়ি করে ঘরে গেল মোবাইলের রিংটোনের আওয়াজ পেয়ে। আমি চোখ মেলে চাইলাম সীমা আপার দিকে। মাথার চুলে পাক ধরেছে। গায়ের রং আমারই মতো চাপা। পান খাওয়া ঠোঁট জোড়া লাল টকটকে দেখালো। এমনকি দাঁতগুলোও পানের লালচে রঙের কারণেই বিচ্ছিরি দেখালো। তবুও কেন জানি না উনার ছটফটে স্বভাব আমার ভালো লাগলো। উনি উচ্ছল কণ্ঠে আমার দিকে তাকিয়েই বলে উঠলেন। তুমি দেহি নতুন মানুষ। ক্যাডা তুমি? আগে তো কখনো দেহি নাই। সরাসরি এমন প্রশ্নে আমি হাসলাম হালকা। উত্তরে বললাম, আমি আমি জ্যোতি, মেহু আপুদের গ্রামের বাড়ির মানুষ। তোমার লাইগাই কল কইরা ঘর ঝাড়তে কইল বড় ভাইয়ে? তুমি তো আইয়া আমার কাম বাড়াই দিলাম আইয়া। আপনি চাইলে আমি সাহায্য করতে পারি খালা। তাহলে কাজ কমই লাগবে। সীমা আপা মুহূর্তেই রেগে গেলেন। রাগে ফোঁসফাস করে শ্বাস ছাড়লেন। ঝটফট করে বলে উঠলেন। ই মাইয়া, তুমি আমারে কি কইলা? কি কইলা তুমি? আমি বোকা বোকা চোখে চাইলাম। কি বললাম আমি? আশ্চর্য, কি এমন বলে ফেললাম যে উনি এমন রেগে গেলেন? আমি ভাবলাম, কিন্তু কোন উত্তর খুঁজে পেলাম না। হতাশ হয়েই বললাম, কি বলেছি আমি? তুমি আমারে খালা কইলা কেন? খালার মতো লাগে আমারে? আমারে আপা কইবা। সীমা আপা, বয়স আর কদ্দুর আমার? আমি ছোট্ট শ্বাস ফেললাম। আপা খালা খেলায় ক্লান্ত হয়ে আবারও বলে ফেললাম। আচ্ছা খালা, আপাই ডাকবো। সীমা আপা আবারও রাগলেন। বললেন, আবারও কয় খালা, কও সীমা আপা। আমি চোখ ছোট ছোট করলাম। হতাশ হয়ে কিছু বলবো ঠিক সেই মুহূর্তেই মেহু আপু খিলখিলিয়ে হেসে উঠল। ঠোঁট নেড়ে বলে উঠল, ও নতুন তো, অভ্যাস হয়ে যাবে সীমা আপা। তুমি রাগ করো না। সীমা আপা দাপট নিয়ে বললেন, রাগ করুম না, তোমারে মেহু আপা না কইয়া মেহু খালা কইয়া ডাকলে কেমন লাগবো? আচ্ছা, আর বলবে না। মনে থাহে যেন। কিন্তু মাইয়াডা তোমাগো হয় ক্যাডা? মেহু মৃদু গলায় উত্তর দিল, ও আমার ভাবি হয় সম্পর্কে। তবে এমনিতেই বনি হয়। সীমা আপা বুঝলেন না। ভ্রু কুচকে চেয়ে বললেন, কি কও? মেহু আপু ক্লান্ত চোখে তাকালেন। বললেন, তুমি অত সব বুঝে কি করবে? জানুম না তাই বইলা? ভাবি কাকে বলে? ভাইয়ের বউরে। উদ্ধৃতি চিহ্ন। যদিও আমার ভাইয়ার বউ হয়েছে। সীমা আপা অবাক হলো। চোখ বড় বড় করেই বলে উঠল, কি কও? বড় ভাইয়ের বউ? বড় ভাইয়ে বিয়া কইরা লইছে? বিয়া করছে ভালা কথা, দুইজন দুই ঘরে থাকবো কেন? ওগো সত্যি সত্যিই বিয়া হইছে? নাকি তুমি মিছা কথা কও? সীমা আপার প্রশ্নের জবাবে মেহু আপু কি বলবে তারই অপেক্ষায় ছিলাম আমি। কিন্তু অপেক্ষার প্রহর না কাটতেই বাসায় ঢুকল মেহেরাজ ভাই। পায়ের মোজা খুলতে খুলতেই ভরাট গলায় উত্তর দিলেন, না, সত্যিই বলেছে আপা। বিয়েটা সত্যি সত্যিই হয়েছে। আমি চমকে গেলাম মেহেরাজ ভাইয়ের সহজ ভাষার স্বীকারোক্তিতে। উনি কি সত্যিই বিয়েটাকে সত্যি হিসেবে মেনেছেন? আদৌ এই বিয়ের অস্তিত্বকে নিজ থেকে স্বীকৃতি দিতে পেরেছেন? জানা নেই আমার। চোখ ফিরিয়ে মেহেরাজ ভাইয়ের দিকে নির্বিকারভাবে চেয়ে থাকলাম। উনি আবারও বললেন, পশ্চিমের রুমটায় ময়লা হয়েছে। অনেকদিন ও ঘরে যায়ও না কেউ।
ধুলোময়লায় বোধ হয় ও ঘরের অবস্থা বিচ্ছিরি রকম হয়েছে, তাই একটু পরিষ্কার করে দিতে বলেছি আপা। এবার সে ঘরে কে থাকবে না থাকবে এসব ভাবা কি আপনার জন্য অতি জরুরি বিষয় আপা? মেহেরাজ ভাইয়ের কণ্ঠে কি ছিল কে জানে, সীমা আপা একদম দমে গেলেন। সেকেন্ডেই তার দাপট দেখানো মুখ চুপসে গেল। পাজরা চালিয়ে দ্রুত সরে গেলেন সেই জায়গা থেকে। আমি অবাক হলাম, মেহেরাজ ভাইকে এতটাই ভয় পায়? অবশ্য ভয় পাওয়ারই কথা, ওরকম গোমরা মুখ আর গম্ভীর কণ্ঠ শুনে ভয় তটস্থ থাকা ছাড়া কি আর কোন উপায় থাকে? তখন সন্ধ্যা, কিছুক্ষণ আগেই সামান্তা আপুরা আর নাবিলারা সবাই বাসায় ফিরেছেন। বেকনিতে বসে সেসবই বলাবলি করছিল মেহু আপু। হঠাৎই বারকয়েক কলিং বেলের আওয়াজ পেয়েই আমি আর মেহু আপু ছুটে গেলাম। আমরা পৌঁছানোর আগেই সেখানে উপস্থিত হলেন মেহেরাজ ভাই। এতক্ষণ ঘরেই ছিলেন উনি। বোধ হয় এতবার কলিং বেলের আওয়াজ হওয়াতেই এগিয়ে এসে দরজা খুললেন। মুহূর্তেই চোখে পড়ল এক বিধ্বস্ত রমণীকে। রমণীটি আর কেউই নয়, সামান্তা আপুই। উনার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রইল মুখে। ফর্সা মুখ মলিন দেখালো। ফোলা চোখজোড়াও নিভু নিভু। আমি একনজর তাকিয়েই কষ্ট অনুভব করলাম। হৃদয় অপরাধবোধের অস্তিত্ব উপস্থিত হয়ে জানান দিল, আমিই অপরাধী। দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটির এই অবস্থার জন্য আমিই দায়ী। আমার জন্যই আজ তারা 1 থেকে 2 হলো। আমার জন্যই দুটো মানুষের মিল হওয়ার কথা থাকলেও তাদের মিল হলো না। অনুশোচনায় দগ্ধ হলাম আমি, তবে তা প্রকাশ করতে পারলাম না। আমি বরাবরই দাদির মতোই, বাস্তবে কোন অনুভূতি প্রকাশ করতে পারি না। না ভালো লাগা, না ভালোবাসা আর না তো অনুশোচনা। কিন্তু ডায়েরির পাতা হলে তা আলাদা। সেখানে নিজের সমস্তটা উজাড় করে দিতে পারি। বোধ হয় এই কারণেই ডায়েরিতে মেহেরাজ ভাই সম্পর্কিত অনুভূতি জেনে রেগে গিয়েছিলেন মেহেরাজ ভাই। ছোট্ট শ্বাস ফেললাম, ভাবনা ছেড়ে বের হয়ে চোখজোড়ার দৃষ্টি স্থির রেখে কেবল তাকিয়েই থাকলাম। সামান্তা আপু ঘরে ঢুকলেন না। মেহেরাজ ভাইয়ের দিকে হতবিহ্বল চাহনিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকেই ঝট করে নজর সরালেন। অন্যদিকে তাকিয়েই নিখুঁতভাবে উপেক্ষা করলেন মেহেরাজ ভাইকে। মেহু আপুর উদ্দেশ্যে বলে উঠলেন, মেহু আপু, আম্মু সবার জন্যই রান্না বসিয়েছে। আজ রাতের জন্য আর রান্না করতে বলো না সীমা আপাকে। আম্মু সবাইকেই খেতে বলেছে বাসায়। সামান্তা আপু উনার বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছেন। আদব কায়দা, কথাবার্তা, শিক্ষায় সবকিছুতেই আমার থেকে এগিয়ে। এমনকি রূপ কিংবা সৌন্দর্যের দিক দিয়েও। সেই হিসেবে আমি বড্ড অযোগ্যই মেহেরাজ ভাইয়ের জন্য। অনেকটা বাঁধরের গলায় মুক্তোর মালা প্রবাদটার মতোই বোধ হলো এই অবস্থাটা। আমার নিজের উপর অভিমান হলো। এভাবে যোগ্যতা ছাড়া অন্য একজনের গলায় বোঝাস্বরূপ ঝুলে পড়া বোধ হয় একদমই উচিত হয়নি। অন্তত যোগ্য মানুষটাকে যোগ্য কেউই পেত। সুখে থাকত। দিন শেষে কি আমায় অযোগ্য বিশেষণটা বয়ে বেড়াতে হতো তাহলে? লম্বা দীর্ঘশ্বাস ফেলে মেহেরাজ ভাইয়ের দিকে তাকালাম। টানটান গম্ভীর মুখে একরাশ বিষাদের ছোঁয়ায় কেবল যেন হতাশায় তার ভেতরটা কুরে কুরে খাচ্ছে। তারই স্পষ্ট ছাপ চোখে মুখে। এটা অবশ্য অস্বাভাবিক নয়। এত বছরের প্রেম, এত বছরের মনের মানুষ ছেড়ে আসা কি এতই সহজ? কষ্ট হবে না? হবে। আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম মেহেরাজ ভাইয়ের মুখচাহনি। চোখজোড়ায় হয়তো প্রেয়সীর জন্য অভিমানও খেলা করল। বোধ হয় সে জন্যই চোখজোড়া রক্তিম দেখালো। মেহেরাজ ভাই মুহূর্তেই নীরবে প্রস্থান করলেন সেই স্থান থেকে। হয়তো সামান্তা আপুর মুখোমুখি দাঁড়ানোর শ্বাসটা টিকিয়ে রাখতে পারলেন না। দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকালাম। মেহু আপু এগিয়ে উত্তর দিলেন, আজই তো ফিরল সবাই। এতদূর থেকে এসে এখন আবার সবার জন্য রান্নার প্রয়োজন কি? চাচির উপর দিয়ে দখল যাবে না? সামান্তা আপু হাসলেন হালকা। বললেন, আম্মু পারবে সামলাতে। তোমরা বাসায় এসো রাতে। আচ্ছা, আমি বরং রাতে আবার ডেকে যাব। নাবিলাদের বলে আসি গিয়ে। কথাগুলো বলেই সামান্তা আপু 2 পা বাড়িয়ে চলে যেতে নিলেন। পরমুহূর্তেই আবার কি বুঝে ফিরে এলেন। গাঢ় চাহনিতে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন পরখ করলেন। আমি অস্বস্তিতে পড়লাম। শুকনো ঢোক গিলে বললাম, কিছু বলবেন আপু? সামান্তা আপু মাথা নাড়ালেন। ঠোঁট চওড়া করে উত্তর দিলেন, তোমাকে বলা হলো না তাই। তুমিও এসো জ্যোতি। আম্মু তোমার কথা বিশেষ করে বলেছে। আমি মাথা নাড়ালাম। হালকা গলায় জবাব দিলাম, হ্যাঁ, যাব। সামান্তা আপু আর দাঁড়ালেন না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে গেলেন। আমি নির্বিকার ভাবে চেয়ে থাকলাম সেদিকে পানে। একটা মানুষের কতটা পরিবর্তন, সবার মুখে শুনে এসেছি এই সামান্তা আপু নাকি খুবই চঞ্চল, খুবই হাসি খুশি। আজ আমি তার মুখে এক ফোঁটাও হাসির রেশ দেখলাম না। একটুও চঞ্চলতা দেখলাম। সব কি আমিই কেড়ে নিলাম? রাত 8টার দিকে হঠাৎই বাসায় এক অপরিচিত যুবকের আগমন ঘটল।
তখন বাসায় আমি আর মেহু আপুই ছিলাম। আমি এই যুবককে চিনি না, জানি না। তবে মেহু আপুর ভাবমূর্তি বদলালো। দরজা খুলে এই যুবককে দেখেই জটফট নিজের ঘরে গিয়ে দরজা আটকালেন আপু। হতভম্ব হয়ে চেয়ে রইলাম, আমি কি আশ্চর্য! এই ছেলেটাকে, আপুই বা হঠাৎ এমন করলো কেন? আমি কি বলবো বুঝে উঠলাম না। অপরিচিত ছেলেটি মাথার চুলে হাত নাড়িয়েই প্রশ্ন ছুড়ল, তুমিই জ্যোতি? আমি অবাক হলাম। এই লোক আমায় চিনে কি করে? চেনার তো কথা নয়। চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকতেই লোকটি আবারও বলল, বাসায় ঢুকব, নাকি এভাবেই দাঁড়িয়ে থাকব? আমি বুঝলাম না কি বলা উচিত। অপরিচিত ছেলে মানুষ, আর বাসায় আমরা দুটো মেয়ে মানুষ। উনাকে কি বাসায় আসতে বলা উচিত? আমি বোকা বোকা চাহনিতে তাকিয়ে থাকলাম। উনি হাসলেন, আবারও বললেন, আমি সাইদ, মেহেরাজের কাছের বন্ধু। আজ থেকে তোমার টিউটরও। তুমি আমায় সাইদ ভাইয়া বলেই ডাকতে পারো। আরও পরিচয় লাগবে কি? অবশ্য ভবিষ্যতে আরও একটা পরিচয় দিতে পারবো। তবে তার জন্য অপেক্ষা করতে হবে। আমি তখনও নির্বিকার চেয়ে থাকলাম। কি বলা উচিত মাথায় এল না। কিক্ষণ চুপ থেকেই বললাম, আসুন। কথাটা বলেই এদিক ওদিক চাইলাম। মেহু আপু এখনো ঘরের ভেতরে। সাইদ ভাই নামক লোকটাকে বসার ঘরে বসতে বলেই ধীর পায়ে মেহু আপুর ঘরের সামনে গেলাম। দরজায় টোকা দিয়ে বললাম, আপু, মেহু আপু, তুমি ঠিক আছো? মেহু আপু কিক্ষণ সময় নিলেন। তারপর একদম ঠিকঠাকভাবে ঘর ছেড়ে বের হলেন। তবুও চোখমুখ অস্থির দেখালো। আমি বুঝলাম, আপু কেঁদেছেন। কিন্তু কেন? লোকটাকে দেখে কাদার কি আছে? বুঝলাম না। আপু ঠোঁট চওড়া করে বলে উঠলেন, উনি সাইদ ভাইয়া, ভাইয়ার বন্ধু। সপ্তাহে 3 দিন রাত 8টায় পড়াবে তোকে। মাত্রই কল করে ভাইয়া জানালো বিষয়টা। তোর পড়ার টেবিল গোছানো হয়েছে? নাকি বইগুলো এখনো বড়সড় ব্যাগটার ভেতরেই? আমি ছোট্ট শ্বাস ফেললাম। দাদি, মেহেরাজ ভাই সকলেই পড়ালেখায় গ্যাপ না দিতে বললেও আমি আজ সারাদিন বই ছুঁয়েও দেখিনি। এমনকি বইগুলো ব্যাগ থেকে বেরো করা হয়নি। দুপুর পর্যন্ত ওই ঘরটা ঝাড়গোছো করতে করতেই কেটেছে। তারপরের সময়টা মেহু আপুর সাথেই কাটিয়েছি। এত কিছুর মাঝেই এত বইটি এর কথা মাথাতেই এল না। ছোট ছোট চোখে তাকিয়েই বললাম, শুধু রুমটাই গোছানো হয়েছে আপু। বইপত্র কিছুই এখনো ব্যাগ থেকে বের করাও হয়নি। ঠিক আছে, তাড়াতাড়ি বই বের করে আমি আর তুই মিলে পড়ার টেবিল গুছিয়ে ফেলি চল। উনি বরং 5-10 মিনিট বসার ঘরেই বসুক। কথাটা বলেই হাত চেপে নিয়ে গেলেন সে ঘরে। পড়ার টেবিলে দ্রুত বইপত্র গুছিয়েই দুই পাশে চেয়ার ঠিক করে রেখে গেলেন আপু। আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, উনি টিচার হিসেবে ভালো। অন্য টিচারের মতো ভয় পেতে হবে না। ভালো করে পড়বি জ্যোতি। আমি চাই তুই অনেক বড় হও। অনেক ভালো রেজাল্ট আসুক তোর। আমি ক্ষীণ দৃষ্টিতে চাইলাম। বুকের ভেতর পরীক্ষা নামক ভয় বাসা বাঁধল। আসলেই কি অত ভালো রেজাল্ট আসবে? দাদি, মিনার ভাই, মেহেরাজ ভাই, মেহু আপু এত জনের আশা পূরণ করতে পারবো? নাকি দিনশেষে এটাই প্রমাণ হবে যে আমি কিছুই না। আমার পড়ালেখার গণ্ডিও কিছুই না। আব্বার সামনে কি অবশেষে মুখ থুবড়ে পড়তে হবে আমায়? ভাবতে ভাবতেই সাইদ ভাই নামক লোকটার সামনে এসে বসলেন। হালকা হেসে বলে উঠল, পোড়াব নাকি দাঁড়িয়েই থাকবে? আমি বসলাম। সামনে থেকে বই বের করে আর চোখে চাইলাম উনার দিকে। মস্তিষ্কে ঘুরল অন্য প্রশ্ন, সাইদ ভাই আর মেহু আপুর মধ্যে কি সম্পর্ক আছে? সম্পর্ক যদি থাকেও তবে উনাকে দেখে আপু এমন ছুটে ঘরে গিয়ে দরজা লাগালো কেন? আর সাইদ ভাইও কেন আপুকে ছুটে ঘরে গিয়ে দরজা আটকাতে দেখে কোন প্রতিক্রিয়াই দেখালেন না? রাতের খাবারটা খাওয়া হলো সামান্তা আপুদের বাসায়ই। সামান্তা আপুর আম্মু বরাবরই ভালো মনের মানুষ। প্রায়শই বাড়িতে গেলে আমায় বেশ স্নেহও করতেন। আজও ব্যতিক্রম হলো না। মাথায় হাত বুলিয়ে খাবার বেড়ে দিলেন। যতক্ষণ না খাওয়া শেষ হলো ততক্ষণই পাশে দাঁড়িয়ে থাকলেন। আমি আসার সময় হালকা হাসলাম। দরজা দিয়ে বের হয়ে চলে আসব ঠিক তখনই নাবিলা আর নুসাইবাকে চোখে পড়ল। নাবিলারা 3 বোন। নাফিসা আপুর বিয়ে হয়েছে গত বছরই। বাকি 2 জন নাবিলা আর নুসাইবা। নুসাইবা বয়সের দিক দিয়ে মিথিরই সমান। এতদিনে মিথি বেঁচে থাকলে নির্ঘাত ওর মতোই বেড়ে উঠত। হাতে পায়ে ওর মতোই শরীর হতো। এমন গোলগোল চোখে আমার দিকে তাকিয়ে নিশ্চয় হাসত। আমি এক দৃষ্টিতে চেয়ে থাকলাম নুসাইবার দিকে। হঠাৎই নাবিলার কণ্ঠ আসল কানে। জ্যোতি, সেই সন্ধ্যা থেকে সুযোগ খুঁজে যাচ্ছি তোর সাথে কথা বলার। কথা আর বলাই হলো না। এখনো সবার শেষেই খেতে আসলাম আমি। সবই নুসুর জন্য। এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল। সামান্তা আপু এই পর্যন্ত 3 বার ডেকে এল। বুঝলি? আমি হাসলাম নাবিলার কথা শুনে। নাবিলা ছটফটে স্বভাবী। একদম মনপ্রাণ খুলে কথা বলে সবার সাথে। শুনেছি, সামান্তা আপুও সেই প্রকৃতির।
প্রচুর চঞ্চল আর প্রাণবন্ত। আর সে চঞ্চল মেয়েটিকেই চোখের সামনে এমন নীরব হয়ে যেতে দেখে ক্ষণে ক্ষণে অনুশোচনায় দগ্ধ হলাম আমি। আসলেই কি সবকিছুর জন্য আমিই দায়ী? সবকিছু কি আমারই দোষ? জানি না, কিছুই জানি না, ঠোঁট নেড়ে উত্তরে বললাম। আমিও খাবার টেবিলে খুঁজেছি তোকে। ভাবলাম তুই বুঝি নেই বা আসবি না। তেমন না, আমি বরাবরই ছোট চাচির হাতের রান্না পছন্দ করি। তার হাতের খাবারের লোভ সামলাতে পারি না। কিন্তু নুসু তখন থেকে মরার মতো ঘুমাচ্ছিল। আম্মু আবার ওকে নিয়ে না আসলে বকত। তাই আমি হাসলাম। নুসাইবার মুখে আলতো হাত রেখেই বললাম, তুই, নুসাইবা, নাফিসা আপু তিনজনই একদম একরকম দেখতে। দেখলেই বুঝা যায় তোরা তিনজনই বোন। নাবিলা হাসল খিলখিলিয়ে। বলল, এই কথাটা গ্রামের বাড়িতে গেলেও তুই বলতি। এখনো বললি। এই পর্যন্ত তোর থেকে হাজারবার শুনে ফেলেছি কথাটা। আমি মলিন হাসলাম। আরও কিছুক্ষণ ওর সাথে কথা বললাম। তারপর মিহু আপু ও বাসা থেকে বের হতেই দুইজনে একসাথে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। বাসায় এসে নিজের ঘরে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়েই পড়তে হবে। না পড়লে তো জীবন চলবে না। দাদির স্বপ্ন পূরণ হবে না। আব্বাকে জবাব দেওয়া হবে না। বিষয়গুলো মাথার মধ্যে ঘুরতেই দ্রুত শোয়া ছেড়ে উঠে বসলাম। টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে পড়তে লাগলাম। ঘড়িতে তখন 11:30। মেহেরাজ ভাই এখনো বাসায় ফেরেনি। কেন ফেরেনি? সামান্তা আপুদের বাসায় না যাওয়ার জন্য অজুহাত দেখাতেই কি ফেরেনি? ঠিক রাত 1টা বাজেই দরজা খোলার আওয়াজ আসল। আমি ঘাড় কাত করে তাকালাম। আমাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সে ঘর থেকে মোটামুটি বসার ঘর থেকে সদর দরজা সবই দৃশ্যমান। আমি ছোট ছোট চোখে তাকিয়ে দেখলাম মিহু আপু দরজা খুলে দাঁড়িয়ে আছে। অথচ কোন কলিং বেল বাজেনি। কৌতূহল বশত তাকিয়ে থাকলাম আরো কিক্ষণ। দেখলাম মেহেরাজ ভাইকে ঘরে ঢুকতে। কেমন ক্লান্ত আর মলিন মুখ। লম্বা চওড়া, উজ্জ্বল শ্যামলা বর্ণের মানুষটাকে কেমন উদাস দেখালো। সুদর্শন মুখটায় যেন সহস্র হতাশা ফুটে উঠল। যে হতাশা সমেতি তীব্র অসহায়ত্বের ছাপ ফুটে উঠল তার দৃষ্টিতে। যেন চোখের দিকে তাকিয়েই মুহূর্তে বুঝে ফেলা যায় মানুষটার ভেতরে ভেঙ্গে চুরমার হয়ে গেছে সব। আমি চেয়ে থাকলাম। উনি হালকা গলায় মেহু আপুকে বললেন, ঘুমাসনি? ভাবলাম জেগে আছিস কিনা তাই নিচে থাকতেই কল করে জানিয়ে দিলাম। তুই যা ঘুমকাতুরে, সঙ্গে সঙ্গে কল ধরবি ভাবিনি। মেহু আপু বিনিময়ে প্রশ্ন ছুড়লেন, এতক্ষণ কি করছিলে বাইরে? তুমি তো কোনোদিন এত দেরি করে বাসায় আসো না। কাল একটা চাকরির ইন্টারভিউ আছে না? তাই সাইদের বাসায় গিয়েছিলাম তাই দেরি হয়ে গেল। মেহু আপু শক্ত গলায় ফের বলল, মিথ্যে অজুহাত দিও না ভাইয়া। তুমি গম্ভীর হয়ে থাকলেও আমি তোমায় বরাবরই জেনে ফেলি, এটা ভুলে যেও না। সামান্তার সম্মুখীন হবে না বলেই দেরি করে আসলে, তাই না? কিন্তু ছোট চাচি অনেক কষ্ট পেয়েছে। উনি তো তোমাদের মধ্যকার এসবের কিছুই জানেন না। মেহেরাজ ভাই ঠোঁট গোল করে তপ্তশ্বাস ছাড়লেন। আমি সবটাই স্পষ্ট দেখতে পেলাম এই ঘর থেকে। রাতের নীরবতায় বসার ঘরের প্রত্যেকটা কথাও স্পষ্ট শুনতে পেলাম। তার মানে আমার ধারণাটাই ঠিক ছিল? মেহেরাজ ভাই সামান্তা আপুর সামনে পড়তে হবে বলেই পালিয়ে বেরালেন? আমি দৃষ্টি সরালাম দ্রুত। বইয়ের পাতায় নজর রাখতেই আবারও কানে আসল মেহেরাজ ভাইয়ের আহত কণ্ঠ। তেমন নয় মেহু। বুকের ভেতরে যন্ত্রণা হচ্ছিল বড্ড। বন্ধুদের সাথে আড্ডা না দিলে সে যন্ত্রণা কমে আসতো না। তাই, জ্যোতি কি ঘুমিয়ে গিয়েছে? আচমকা আমার নাম শুনেই কান খাড়া হলো। মস্তিষ্ক সচেতন হলো। মেহেরাজ ভাই আমার খোঁজ করছেন কেন? কি কারণে? ভ্রু বাঁকিয়ে আবারও বসার ঘরের দিকে তাকালাম। মেহু আপু বলল, না, ও পড়ছে ওর ঘরে। ঘুমাবে আরো পড়ে। মেহেরাজ ভাই মাথা নাড়ালেন। বললেন, ওহ, সাইদ কেমন পড়িয়েছে? জিজ্ঞেস করেছিস? না, করিনি। আচ্ছা, ও পড়ুক। কাল সকালে জিজ্ঞেস করে নিব। আনোয়ার চাচাও কল করেছিল। বলেছিলাম বাসায় এসে কল দিয়ে কথা বলিয়ে দিব। এত রাতে বোধ হয় ঘুমিয়ে পড়েছে শুনি। তার থেকে সকালেই বরং কল করব। তখন জ্যোতিও থাকবে। আমি অবাক হলাম। আব্বা, আব্বা কল করেছিল আমার সাথে কথা বলার জন্য? এটা ভাবনারও বাইরে। আব্বার কি সত্যিই এই আপদটাকে মনে পড়ে? নাকি শুধু লোক দেখানো দায়িত্ব দেখাতেই কল করলেন আব্বা? বুঝলাম না। সরু চোখে চাইতেন দেখলাম মেহেরাজ ভাই পা বাড়ালেন। মেহু আপু পেছনে থেকে প্রশ্ন ছুড়ল তৎক্ষণাৎ, খেয়েছ তুমি? নাকি না খেয়েই আড্ডা দিলে এতক্ষণ যাবত? মেহেরাজ ভাই বিনিময়ে উত্তর দিলেন না। পা জোড়া চালিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। মুহূর্তেই ধাম করে দরজার আওয়াজ আসল কানে। বুঝলাম, মেহেরাজ ভাই নিজের ঘরের দরজা লাগালেন। আমি শ্বাস ফেললাম। নিজেকে দুই দেশের সীমানায় আস্ত এক কাঁটাতার বোধ হলো। যে কাঁটাতার পেরিয়ে যেতে গিয়ে রক্তাক্ত হয় পা।
ঠিক সেভাবেই যেন আমাকে কেন্দ্র করে দুই পাশে দুটো মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। মানুষগুলো আর কেউ নয়, সামান্তা আপু আর মেহেরাজ ভাই। আর আমি তাদের মাঝে থাকা আস্ত এক কাঁটাতার। দাদির সাথে কথা বলার উদ্দেশ্যে মিনার ভাইয়ের নাম্বারে 2-3 বার লাগাতার কল দিলাম। ওপাশ থেকে কল তুলল না মিনার ভাই। আমি হতাশ হলাম, পুনরায় কল না দিয়ে মোবাইলটা টেবিলের এক কোণে রেখে দিলাম। ঠিক কিছুক্ষণ পরই ওপাশ থেকে কল এল। নিঃসন্দেহে কলটা মিনার ভাইয়েরই হবে তা ভেবে খুশি হলাম। কল তুলে বললাম, তুমি কি ব্যস্ত আছো মিনার ভাই? কল দিলাম কয়েকবার, তুললে না কল। মিনার ভাই উত্তরে বললেন, বাজারে আসছিলাম, বন্ধুদের সাথে আছি। কিছু বলবি? উদ্ধৃতি চিহ্ন। আমি হতাশ হলাম। মিনার ভাই বাজারে থাকলে দাদির সাথে আর কথা বলবই বাকি করে। চোখ ছোট ছোট করে উত্তর দিলাম, না, তেমন কিছু নয়। ভেবেছিলাম দাদির সাথে কথা বলবো। তুমি কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে? মিনার ভাই ছোট করে উত্তর দিলেন, আছে। আমি আর কিছু বলার পেলাম না। মিনার ভাই কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন ছুড়লেন, তুই ভালো আছিস জ্যোতি? এমন আহ্লাদি প্রশ্নে বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস এল। ইচ্ছে করল বলতে, আমি ভালো নেই মিনার ভাই। নিজেকে প্রতি মুহূর্তে সদ্য জন্মানো আগাছার ন্যায় উপলব্ধি করছি। বড্ড একা লাগছে এখানে এসে। দাদির কথা মনে পড়ছে। দাদির শূন্যতা ভীষণভাবে অনুভব করছি। কিন্তু বলা হলো না। নির্বিকার চাহনিতে বাটন ফোনটার দিকে তাকিয়ে থাকলাম। তারপর হঠাৎই মেহেরাজ ভাইয়ের গলা ঝাড়ার আওয়াজ আসল কানে। আমি ফিরে চাইলাম। দরজার সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখচাহনি নিয়ে আমার দিকেই তাকিয়ে আছেন। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলার প্রস্তুতি নিতেই উনি প্রশ্ন ছুড়লেন, তুই কি ফোনে কথা বলছিস? কার সাথে কথা বলছিস? মিনার ভাই তখনও কল কাটেনি। আমি একবার মোবাইলের দিকে তাকিয়েই উত্তর দিলাম, মিনার ভাইকে কল দিয়েছিলাম। আপনার কি কিছু বলার আছে মেহেরাজ ভাই? হ্যাঁ, একটু দরকার ছিল। আমি একনজর তাকিয়ে মৃদু গলায় বললাম, একটু অপেক্ষা করুন মেহেরাজ ভাই। আমি মিনার ভাইয়ের সাথে কথা বলেই আসছি। আমার কথাটা বোধহয় মেহেরাজ ভাইয়ের মানে লাগলো। সব সময় বুক উঁচিয়ে একঝুড়ি মান নিয়ে থাকা মেহেরাজ ভাই বোধ হয় মিনার ভাইয়ের পরে তার সাথে কথা বলার বিষয়টা মেনে নিতে পারলেন না। মুহূর্তেই মুখের ভাবমূর্তি বদলালো। চোখমুখ গম্ভীর থেকেও গম্ভীর করে ধুমধাম পা ফেলে চলে গেলেন। আমি এক পলক চাইলাম সেদিকে পানে। ছোট্ট শ্বাস ফেলে মোবাইল কানে নিয়ে আবারও বললাম, আমি ভালো আছি মিনার ভাই। তুমি বাড়ি পৌঁছাবে কখন? বোধ হয় বিকাল হবে। কেন? দাদির সাথে কথা বলবো। বাড়িতে গিয়ে একবার কল দিও মিনার ভাই। আমি অপেক্ষায় থাকব। মিনার ভাই চুপ থাকলেন। কিছুক্ষণ পর কি বুঝে বললেন, এই জন্যই এতবার কল করলি? আচ্ছা, বাড়ি গিয়ে কল দিব। রাখলাম। কথাটা বলেই কল কেটে দিল। মিনার ভাইয়ের শেষের কথাটা কেমন যেন অন্যরকম শোনালো। গলাটাও অন্যরকম বোধ হলো। মিনার ভাই কি অভিমান দেখালেন? নাকি অভিযোগ করলেন? বুঝে উঠলাম না। মোবাইলটা আগের ন্যায় রেখে দিয়েই রুম ছেড়ে বের হলাম। ঘড়ির কাঁটায় তখন সবে সকাল 9টা। মেহেরাজ ভাইকে বসার ঘরে দেখা গেল না। মেহু আপুর ঘরেও দেখা গেল না। বাধ্য হয়েই উনার ঘরে উকি দিলাম। চোখে পড়ল গোছাল, পরিপাটি ঘর। মেহেরাজ ভাই বরাবরই বেশ গোছাল। উনার চলন বলন থেকে সবকিছুতেই একটা গোছাল পরিপাটি ভাব আছে। এমনকি উনার পা ফেলে ফেলে হাঁটাটাও বেশ গোছাল। এত পরিপাটি মানুষের ঘরটাও পরিপাটি হবে স্বাভাবিক। আমি এদিক ওদিক চাইলাম, মেহেরাজ ভাইকে দেখা গেল না। দুবার ডাকলামও, সাড়া এল না। অবশেষে পা ফেলে উনার ঘরে ঢুকলাম। টেবিলের উপর এক ঝাঁক রং বেরঙের কাগজ। গাঢ় দৃষ্টিতে চাইতে বুঝলাম, এগুলোকে কাগজ বলা যায় না, শুধু বলা যায় সুন্দর হাতের লেখনীতে চিঠি। সঙ্গে সামান্তা আপুর হাজার খানেক ছবি। সব দুমড়ানো মুচড়ানো অবস্থায় পড়ে আছে। আমি অবাক হয়ে আরো 2 পা এগোলাম। হাজারটা চিঠি, হাজারটা ছবি, হাজারটা শুকনো ফুল। সবই বড্ড অযত্নেই যেন ফেলে রেখে গেলেন মেহেরাজ ভাই। কিন্তু কেন এভাবে রাখলেন? দীর্ঘশ্বাস ফেললাম। মেহেরাজ ভাইকে না পেয়েই রুম ছেড়ে বেরিয়ে এলাম দ্রুত। সঙ্গে সঙ্গে মেহু আপুর সম্মুখীন হলাম। আপু উৎসুক চাহনিতে চেয়েই প্রশ্ন ছুড়লেন, তুই কি ভাইয়াকে ডাকলি? ভাইয়াকেই খুঁজতে গেলি ও ঘরে? ভাইয়া তো বেরিয়ে গেল। যদিও আরো পরে বের হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই কি হলো, বের হয়ে গেল দেখলাম। আমি ভ্রু কুঁচকে ফেললাম। বেরিয়ে গেল কেন? উনার কি যেন দরকার ছিল আমার সাথে। তবে, মিনার ভাইয়ের সাথে কথা বলছি দেখেই কি দরকারটা না বলে চলে গেলেন? কিন্তু কেন? উনি কি রাগ করেছেন এতে? নিজের বোকা বোকা ভাবনায় পরমুহূর্তেই নিজেকে ধমক দিলাম। রাগ করবেন কেন? রাগ কি যার তার উপর করা যায়? আমি মেহু আপুর দিকে তাকিয়েই প্রশ্ন করলাম।
কেন? মেহু আপু উত্তর দিলেন, ভাইয়ার ইন্টারভিউ আছে। হয়তো তাই। আমি মাথা নাড়ালাম। তারপর আবারও ঘরে এলাম। চোখ বুজে ভাবলাম, এই সম্পর্কের ভবিষ্যৎ কি? আমি কি অনেকটা বোঝার মতোই হয়ে রইলাম না এই বাসায়? মেহেরাজ ভাই শুধু শুধু আমার দায়িত্ব কেন বহন করবেন? কেনই বা আমি আগাছার মতো পড়ে থাকবো এইখানে? ভাবলাম অনেকক্ষণ। তারপর মনকে বুঝালাম, টেস্ট পরীক্ষার আর 1.5 মাস। তখন বাড়ি গেলে দাদিকে পড়ালেখার অজুহাত দেখিয়ে থেকে যেতে হবে। তবুও স্বস্তি মিলবে। দিন শেষে নিজেকে বোঝানো যাবে, আমি বোঝা হয়ে থাকছি না। মেহু আপু তার ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। সীমা আপাও রান্না করে রেখে চলে গেলেন দুপুরের আগেই। বাকি থাকলাম আমি। সেই দুপুর থেকে বিকাল পর্যন্ত একা একা বাসায় থেকে উদাস হলাম। কয়েক ঘন্টা বই খাতায় মনোনিবেশ করে কাটালেও এবার একা বোধ হলো। জানালার দ্বারে দাঁড়িয়ে বাইরের আকাশ দেখলাম। বিশাল নীল আকাশ। তার মাঝে শুভ্র মেঘের খেলা ভীষণ চমৎকার দেখালো। নির্বিকার ভাবে বেশ কিছুক্ষণ সে চমৎকার দৃশ্যে তাকিয়ে থাকতেই কলিং বেল বাজল। আমি পা চালিয়ে দ্রুত দরজা খুললাম। মুহূর্তেই চোখে পড়ল শুভ্র রাঙ্গা শার্ট পরিহিত মেহেরাজ ভাইকে। চোখমুখ বরাবরের ন্যায় শান্ত, গম্ভীর। আমি এক পলক তাকিয়েই প্রশ্ন ছুড়লাম, কেমন হয়েছে আপনার ইন্টারভিউ? মেহেরাজ ভাইয়ের সোজাসাপটা উত্তর, হবে না চাকরিটা। আমি আর কিছু বললাম না। চুপচাপ নিজের ঘরে পা বাড়াতে নিতেই মেহেরাজ ভাই আবারও বলল, দাঁড়িয়ে যা, কথা আছে। আমি দাঁড়ালাম। পেছনে ফিরে একবার তাকাতেই উনি বললেন, আনোয়ার চাচা কাল এবং আজ 2 দিনই কল দিয়েছেন। তোর সাথে কথা বলার জন্যই কল দিয়েছেন। তোর নাম্বার মিনারের কাছে আছে, অথচ তোর বাবার কাছে নেই। অদ্ভুত। আমি দীর্ঘশ্বাস ফেললাম। বাদবাকি বাবা মেয়ের মতো যদি আব্বার সাথে আমার সম্পর্ক থাকতো, তবে অবশ্যই আমার নাম্বার আব্বার কাছেও থাকতো। কিন্তু আব্বার সাথে আমার সম্পর্কটা তো স্বাভাবিক নয়। আব্বা তো কোনকালেই আমায় ভালোবাসতে পারলেন না। তবে মেয়েকে বিয়ে দিয়ে হঠাৎ এত ভালোবাসা দেখানোর মানে কি? আমি তাচ্ছিল্য নিয়ে হাসলাম। উত্তরে বললাম, আব্বা আমার নাম্বার দিয়ে কী বা করত? তাই উনার কাছে নেই। মিনার তোর ফুফাত ভাই। ওর যদি তোর নাম্বারের প্রয়োজন থাকে, তবে তোর বাবারও আছে। না হলে উনি 2 দিনে 2-3 বার কল করে তোর খোঁজ নিত না। আর উনি তো তাও খোঁজ নিলেন। তুই কেমন, ফুফাত ভাইকে কল করে খোঁজ নিতে পারলি, বাবাকে কল করে খোঁজ নিতে পারলি না? মেহেরাজ ভাইয়ের কথা ভালো লাগলো না আমার। আচমকাই বলে উঠলাম, আপনার মোবাইলে কল করাতে বিরক্ত হয়েছেন এটা বললেই তো হয়ে যায় মেহেরাজ ভাই। সমস্যা নেই, আমি আব্বার সাথে কথা বলে নিব। আর এটাও বলে দিব, আপনাকে যাতে কখনো কল না করে। তবে আব্বা যে আমার কথা খুব একটা মানেন এমন নয়। ভবিষ্যতে আবারও কল দিলে আমি দুঃখিত। মেহেরাজ ভাই চোয়াল শক্ত করলেন। মুখ টানটান করে আমার দিকে তাকিয়েই দাঁতে দাঁত চেপে বললেন, অসহ্যকর, তোর সাথে কথা বলাটাই বোকামো। আমি ঘন ঘন শ্বাস নিলাম। রাগ হলো সামনের মানুষটার প্রতি। তীব্র জেদ জম্মাল ভেতরে ভেতরে। মেহেরাজ ভাই অবশ্য সে রাগ জেদের কিছুই বুঝে উঠলেন না। উনি মোবাইল বের করে কল লাগালেন আব্বাকে। আমার দিকে শীতল চাহনিতে তাকিয়েই ঠান্ডা গলায় শুধালেন, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। চাচা কল রিসিভ করা মাত্রই কথা বলবি। এর অন্যথা আমি চাইছি না এই মুহূর্তে। উদ্ধৃতি চিহ্ন। আমি আঁতকে উঠলাম। এমন ঠান্ডা গলায়ও কেউ শাসাতে পারে? উনি পারেন। আমি স্থির পায়ে শান্ত হয়ে দাঁড়ালাম। মুহূর্তের মধ্যেই আব্বা কল ধরলেন। ওপাশ থেকে আব্বা ভরাট গলায় বলে উঠলেন, রাজ, বাসায় গেছো তুমি? আমি চোখ বড় বড় করে চাইলাম। মুহূর্তেই অনুভব করলাম আব্বার প্রতি আমার একরাশ অনীহা। মস্তিষ্ক ফাঁকা বোধ করলাম। কি বলবো আব্বার সাথে? আধো আব্বার সাথে কি আমার কোন কথা বলার মতো আছে এখনো? আব্বার ঘাড় থেকে তো বোঝার ভার নেমেই গেল। তবুও কেন কল করলেন আব্বা? দায়িত্ব দেখাচ্ছেন, নাকি লোক দেখানো ভালোবাসা? আমি বার কয়েক নিঃশ্বাস ফেলে চেয়ে থাকলাম। মেহেরাজ ভাই সালাম দিয়েই আব্বাকে বললেন, জ্যোতি আমার সামনেই আছে চাচা। কথা বলুন। কথাটা বলেই মেহেরাজ ভাই মোবাইল এগিয়ে দিলেন আমার দিকে। কাপা হাতে মোবাইলটা এগিয়ে নিতেই আব্বা বলে উঠল, জ্যোতি, ভালো আছিস? আমি হতভম্ব হয়ে তাকালাম। একমাত্র মেয়ে হওয়া সত্ত্বেও আব্বা কোনোদিন আমায় এভাবে বলেনি। কোনোদিন এভাবে জানতে চাননি আমি ভালো আছি কিনা। তবে আজ হঠাৎ, ভেতরে ভেতরে আবেগে আপ্লুত হলেও বাইরে আমি কঠিন থাকলাম। গলা ঝেড়ে উত্তর দিলাম, খারাপ থাকার কথা কি আব্বা? আর ভালো আছি কি নেই এইসব জানার কি আপনার প্রয়োজন আছে? অপ্রয়োজনীয় প্রশ্ন না করাই তো ভালো। আব্বা বোধহয় রেগে গেলেন। চাপাস্বরে ক্রোধ নিয়ে বললেন, আমার আর কোন সন্তান নেই জ্যোতি। তুই আমার মেয়ে হোস। এক এবং একমাত্র সন্তান। ভালো আছে কিনা জানার প্রয়োজন নেই বলছিস আমার?
আব্বার রাগ এখনো আগের মতোই আছে দেখে তাচ্ছিল্য নিয়ে হাসলাম। বাড়িতে থাকলে হয়তোবা আব্বার বলিষ্ঠ হাতের থাপ্পড়ের ভয়ে চুপ থাকতাম। কিন্তু সেই ভয় আর কাজ করল না। বুক চিরে আসল তীব্র তাচ্ছিল্য। বললাম, ভালো থাকার জন্য বিয়ে দিয়েছেন আপনারা বড়রা বুঝে শুনে। খারাপ থাকার জন্য তো দেননি। তাই না? উদ্ধৃতি চিহ্ন। তোর কথার ধরন বদলেছে। আব্বা, আগে তো বাড়িতে থাকাকালীন কোনোদিন জানতে চাননি কেমন আছি। তখন তো আপনার চোখের সামনেই ছিলাম। এখন এতদূর আসার পর জানতে চাইছেন তাই হয়তোবা কথার ধরনও বদলেছে। আব্বা চুপ থাকলেন। পরমুহূর্তেই বললেন, রাজ বলল, তোর কাছে নাকি মোবাইল আছে? উত্তর দিলাম, দাদি দিয়েছিলেন সেদিন। আপনাকে কল করলে বিরক্ত হবেন কি হবেন না তাই আর কল দেওয়া হয়নি আব্বা। আচ্ছা রাখলাম। ভালো থাকিস। আব্বার শেষ কথাটায় কান্না পেল আমার। ভালো থাকিস কথাটুকুও যেন আব্বার থেকে পাওয়া বড় কোন প্রাপ্তি আমার। আব্বার আদর স্নেহ না পাওয়া মেয়েগুলো বোধ হয় এভাবেই আব্বাদের এইটুকু কথার জন্য ছটফট করে। এইটুকু কথোপকথনেই আবেগে আপ্লুত হয়। আমি অবশ্য কাঁদলাম না। দ্রুত প্রশ্ন ছুড়ে জিজ্ঞেস করলাম, আপনি ভালো আছেন আব্বা? আব্বা চুপ থাকলেন। তারপর কি বুঝে গম্ভীর স্বরে উত্তর দিলেন, হ্যাঁ, ব্যাস এইটুকুই। তারপর আব্বা কল কেটে দিলেন। আমি নিষ্প্রভ হয়ে চেয়ে রইলাম। আব্বার থেকে এইটুকু কথাও আমার ভাবনার বাইরে ছিল। এইটুকু আগ্রহ আমার কাছে আসমান ছোঁয়া মনে হলো। কিন্তু সেই অনুভূতি দেখাতে পারলাম না কাউকেই। মোবাইলটা মেহেরাজ ভাইয়ের দিকে এগিয়ে দিয়েই স্পষ্ট গলায় বললাম, আপনার মোবাইল মেহেরাজ ভাই। মেহেরাজ ভাই হাত বাড়িয়ে মোবাইল নিলেন। গম্ভীর স্বরে বললেন, বাবা মায়ের সাথে আরো নম্রভাবে কথা বলা উচিত জ্যোতি। যাদের বাবা মা নেই তারা দুইবেলা মনের মধ্যে ইচ্ছে পোষণ করেও কথা বলতে পারে না বাবা মায়ের সাথে। বাবা মায়ের কণ্ঠ শুনতে পায় না। সেদিকে থেকে তোর বাবা আছে এইটা ভেবে সুখী হওয়া উচিত তোর। শত হোক, দিনশেষে উনি তোর বাবা। আমি চুপচাপ শুনে গেলাম সবটা। মেহেরাজ ভাই কি করে বুঝবে আমার এভাবে কথা বলার মানে? কিভাবে বুঝবে কেন এরকম ভাবে কথা বললাম? উনি তো আর দেখেননি আমার প্রতি আব্বার তীব্র রাগ, তীব্র ক্ষোভ। বলিষ্ঠ পুরুষালী হাতে সেই ছোট জ্যোতির গালে চড়। দেখেছেন কি? দেখেননি। তবে কি করে বুঝবে? কথাগুলো ভেবেই মুখচোখ টানটান করে ঠাই বসে রইলাম বসার ঘরে। আব্বার প্রতি রাগ, জেদ স্মরণ হতেই তীব্র অভিমান জন্মাল আম্মার প্রতি। আম্মা এমনটা কেন করল? কেন? মেহেরাজ ভাই নিজের ঘরে গেলেন। কিছুক্ষণ পর আবার বেরো হলেন ঘর ছেড়ে। তবে হাতে করে ছোট এক থলে নিয়ে। থলের এক কোণায় বেরিয়ে আসা কাগজগুলো দেখে আমি নিশ্চিত হলাম এগুলা উনার টেবিলের উপর থাকা সেই রংবেরঙের চিঠিগুলোই। হয়তো সামান্তা আপুরি দেওয়া সবগুলো চিঠি। কিন্তু এগুলো নিয়ে যাচ্ছেন কোথায় মেহেরাজ ভাই? সামান্তা আপুকে ফেরত দিতে? মেহেরাজ ভাই পুনরায় সেই থলে ভর্তি চিঠিগুলো নিয়ে ফেরত আসলেন। এদিক সেদিকে তাকিয়েই বসার ঘরে ঠাই বসে থাকা আমার দিকে চাইলেন একবার। গম্ভীর স্বরে বলে উঠলেন, জ্যোতি, লাইটার আছে না রান্নাঘরে? এনে দেতে। আমি সচেতন হয়ে চাইলাম। লাইটার চাইলেন কেন উনি? তবে কি সব চিঠিগুলো পুড়িয়ে দিবেন উনি? এতদিনের প্রেমপত্র, এতদিনের স্মৃতি পুড়িয়ে ছাই বানাবেন? বিস্মিত হলাম। উঠে দাঁড়িয়ে বললাম, কেন? মেহেরাজ ভাই নিজের দাম্ভিকতা বজায় রেখে গম্ভীর গলায় শুধালেন, প্রয়োজন ছিল। দিতে পারবি না? আমি উত্তর দিলাম না। পা বাড়িয়ে রান্নাঘরে গেলাম। তারপর লাইটারটা এনে উনার হাতে দিতেই উনি ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেলেন। আকস্মিক আমার কি হলো বুঝলাম না। কৌতূহল নিয়ে চাইলাম উনি কোথায় যাচ্ছে। তারপর কি বুঝেই উনার পিছু পিছু ছাদ অবধি গেলাম। মেহেরাজ ভাই আমাকে তার পিছু পিছু দেখে বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। নির্লিপ্ততা চাহনিতে একবার তাকিয়েই ঝুঁকে গিয়ে ছাদের খসখসে ফ্লোরে থলেটা রাখলেন। তারপর হাঁটু গেড়ে বসলেন তার পাশে। একে একে থলেটা থেকে সমস্ত ছবি, সমস্ত চিঠি, সমস্ত চিরকুট আর হাজারখানেক শুকনো ফুল বের করে স্তূপ জমালেন। দেরি না করে মুহূর্তেই আগুনের কমলা শিখায় জ্বালিয়ে দিলেন সেই স্তূপ। আমি নির্বিকার হয়ে চেয়ে থেকে সমস্তটা পর্যবেক্ষণ করছিলাম কেবল। চোখের সামনে তাদের এত বছরের প্রণয়ী স্মৃতির বিনাশ দেখে আঁতকে উঠলাম। মেহেরাজ ভাই বরাবরই কঠিন। তাই বলে এতটাই কঠিন যে প্রেয়সীর প্রণয়ী স্মৃতি মুছে দিতেও দুবার ভাবলেন না? কই, আমি তো পারিনি। মেহেরাজ ভাইয়ের প্রতি তীব্র ঘৃণা রেখেও আমি মেহেরাজ ভাইকে নিয়ে লেখা ডায়েরিটা পুড়িয়ে ফেলতে পারিনি। মুছে দিতে পারিনি সেই প্রথম অনুভূতির অস্তিত্ব। আমি তাকালাম। বার কয়েক পলক ফেলে অস্ফুট স্বরে বলে উঠলাম, পুড়িয়ে দিলেন ওসব? মেহেরাজ ভাইয়ের মুখ আগের মতোই টানটান। জ্বলন্ত অগ্নিশিখার দিকে স্থির চোখে চেয়ে থাকলেন। ঠোঁট নাড়িয়ে শান্ত স্বরে উত্তর দিলেন,
স্মৃতি মানুষকে পোড়ায় জ্যোতি। যে স্মৃতি বহন করে সুখ কুড়ানো যায় না, সেই বিষাদ স্মৃতি ধ্বংস করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমি ক্ষীণ দৃষ্টিতে তাকালাম। মেহেরাজ ভাই কঠিন, এটা আমার জানা ছিল। জীবনের এই পর্যন্ত কখনো উনাকে আবেগে গা ভাসাতে দেখিনি। অনুভূতিতে পা পিছলে যেতে দেখিনি। কিন্তু তাই বলে এতটা স্বার্থপর হওয়া আসলেই উচিত? যে মেয়েটা তার সমস্তটা দিয়ে ভালোবাসল উনাকে, সে আজ কেবল উনার কাছে এক বিষাদের স্মৃতি? কেবলই সেটুকু হলেও বোধ হয় ঠিক ছিল। কিন্তু উনি তো সেই মেয়েটার সমস্ত পাগলামো, সমস্ত ভালোবাসাময় স্মৃতি এক মুহূর্তে পুড়িয়ে দিতেও দুবার ভাবলেন না। এতটা কঠোর তার হৃদয়? অবশ্য উনার হৃদয়ে যদি আবেগ অনুভূতির মূল্য থাকতই, তবে কি সর্ষি এক কিশোরীর পায়ে কাচের টুকরোর আঘাত হেনে রক্তরাঙ্গা করতে পারত পুকুরের সিঁড়ি? যদি উনার হৃদয় কঠোরই না হতো, তবে কি এক যুবতী মেয়েকে তার চরিত্রের অপমানে ডুবিয়ে একঝাঁক লোকের মাঝে রেখে নিশ্চিন্তে চলে যেতে পারতেন? কথাগুলো ভেবেই উনার প্রতি একরাশ তাচ্ছিল্য এসে ভর করল ক্ষণিকে। সত্যিই উনি স্বার্থপর। আমার দেখা সবথেকে স্বার্থপর মানুষ। ঠোঁট চেপে বলেও ফেললাম কথাটা। আপনি অনেকটা স্বার্থপর মেহেরাজ ভাই। সুখ কুড়ানোর আশায় মুহূর্তেই ভুলে গেলেন সব স্মৃতি। আপনার কাছে কেবল নিজের ভালো থাকার মূল্যটাই সব। মেহেরাজ ভাই একদম শান্ত চাহনিতে চাইলেন আমার দিকে। আমি চমকে গেলাম সেই চাহনিতে চোখ রেখে। কি ভীষণ লাল টকটকে চোখজোড়া। আর কি ভীষণ শান্ত, স্থির চাহনি। উনি বললেন, তুই বোকা জ্যোতি। স্মৃতির আড়ালেও স্মৃতি থাকে। ভালোবাসার আড়ালেও ভালোবাসা থাকে। সব যে প্রকাশ করা যায় তেমন নয়। আমি প্রকাশ্যের স্মৃতিগুলো মুছে দিলাম জীবন থেকে, গোপন রাখা স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলা কি এত সহজ? কেউ কি পারে মনের স্মৃতি নিজ থেকে মুছতে? আমি নির্বিকার তাকিয়েই থেকে স্পষ্ট গলায় বলে উঠলাম মুহূর্তে। যে স্মৃতি মন থেকে মোছা যায় না, সেই স্মৃতি বাস্তবে মুছে দিয়ে আপনি সুখের আশা রাখছেন। এটা বোকামো নয়? যদি মনের মধ্যে সেই স্মৃতি না থাকতো তবে বোধ হয় পারতেন। মেহেরাজ ভাই দৃষ্টি সরালেন। ভরাট গলায় শুধালেন, আমি কখনো কোনো কিছু নিয়ে আশা রাখি না। এখনো আশা নেই কোন কিছু নিয়ে। স্মৃতিগুলো পুড়িয়ে দিয়েছি কারণ এসবের এখন আর কোন অস্তিত্ব নেই। অস্তিত্বহীন জিনিস আবর্জনা ব্যতীত আর কিছুই নয় আমার কাছে। সামান্তা আপুও আপনার কাছে আবর্জনা? উনার তো কোন দোষ নেই মেহেরাজ ভাই। এমনিতেই কষ্ট পাচ্ছে, আরও পাবে। পাওয়া উচিত। ভালোবাসলে বিশ্বাস থাকতে হয়। যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা ঠুনকো। ও আমাকে পুরোপুরি না জেনেই ভালোবেসেছে। আরন পুরোপুরি না জেনেই ভালোবাসা হারিয়েছে। সবটা ওর জন্যই। সেক্ষেত্রে কষ্ট পাওয়া দোষের কিছু নয়। প্রিয় মানুষের কষ্ট দেখে ও কিছুই যায় আসে না উনার? আদৌ কি এতটা কঠিন উনি ভালোবাসার দিক দিয়ে? নাকি সবটা উগরানো কথা? আমি বুঝে উঠলাম না। তাচ্ছিল্য নিয়ে আবারও বললাম, আপনি সত্যিই ভীষণ স্বার্থপর মানুষ মেহেরাজ ভাই। জীবনে কখনো কাউকে কঠিনভাবে ভালোবেসেছিস জ্যোতি? কঠিনভাবে ভালোবাসলে বুঝবি, সে মানুষটাকে পাওয়াটাই মুখ্য নয়। সে মানুষটা ভালো থাকুক এটাই মুখ্য। আর তার জন্য যদি স্বার্থপরও হতে হয় তবে স্বার্থপর হওয়াটা অনুচিত নয়। আকস্মিক উত্তরে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। জীবনে কঠিনভাবে ভালোবেসেছি কিনা কাউকে প্রশ্নটা মস্তিষ্কে ছুড়ে দিতেই উত্তর এল, হ্যাঁ। ভালোবেসেছি। ভালোবেসেছি বলেই তাকে ঘৃণায় বেঁধেছি। ভালোবেসেছি বলেই শ্রদ্ধা করেছিলাম। ভালোবেসেছি বলেই তার স্বার্থপরতা মানতেও আমার হৃদয় বাঁধল। কিন্তু আমার ভালোবাসা কি কঠিন ভালোবাসা? হয়তো না। আমার ভালোবাসা বরাবরই সীমিত। আমি কখনো চাইনি উনি আমার হোক। কিংবা উনাকে আমার পেতেই হবে। তবুও আড়াল হতে তাকে অনুসরণ করেছি, শ্রদ্ধা করেছি। ঠিক তেমনি আড়াল হতে ঘৃণাও করেছি। আমার ভাবনার সমাপ্তি ঘটল। সমাপ্তি ঘটল ছাদের উপর জ্বলতে থাকা কমলা রাঙ্গা আগুনের শিখারও। ক্ষণিকের মধ্যে সব ছবি, সব চিঠি, সব চিরকুট পুড়ে পরিণত হলো কালচে ছাইয়ে। মেহেরাজ ভাই তখনও নিশ্চুপ হয়ে সেখানেই বসে রইল। আমি আর দাঁড়ালাম না। ঘুরে পেছনে ফিরলাম দ্রুত। তারপর পা বাড়িয়ে ছাদের দরজার কাছে যেতেই অবাক হলাম। সামান্তা আপুর টলমল চোখের অশ্রু গড়িয়ে পড়তে দেরি করল না। ফর্সা ধবধবে শরীর যেন সে অশ্রুর সাথে তাল মেলাতেই কেঁপে কেঁপে উঠল। আমি হতবাক হয়ে চেয়ে থাকতেই উনি বলে উঠলেন, এমনটা কেন হলো জ্যোতি? কেন হলো এমনটা? আমি পারছি না সহ্য করতে কিছু। আমি বাঁচতে পারছি না। সামান্তা আপুর কথায় আমি নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইলাম। সত্যিই কি প্রিয় মানুষকে অন্য কারো সাথে সহ্য করা কোন নারীর পক্ষে সম্ভব? সম্ভব নয় বোধ হয়। হয়তো আমিও পারতাম না। হ্যাঁ, সামান্তা আপুর মতো কাঁদতে পারতাম না বোধ হয়। দুঃখ প্রকাশও করা হয়ে উঠত না হতে। আহ্লাদি কণ্ঠে বোধ হয় বলতেও পারতাম না, আমি বাঁচতে পারছি না। তবে এইটুকু জানি, আমার হৃদয়েও রক্তক্ষরণ হতো।
আমারও কষ্ট হতো। সেখানে নরম মনের সামান্তা আপুর তো কষ্ট হওয়া অস্বাভাবিক কিছু নয়। যে স্থানে উনি নিজে থাকবেন এই স্বপ্নটাই দিনের পর দিন বুনে এসেছেন, সে স্থানে আমাকে মেনে নেওয়া কঠিনই হওয়ার কথা। আমি ছোট্টশ্বাস ফেলেই বললাম, যে পুরুষটাকে ভালোবেসেছেন সে নিষ্ঠুর পুরুষ। তার হৃদয় কঠোর। সেই কঠোর পুরুষের সান্নিধ্যে থাকার জন্য এতটা ভেঙে পড়লে চলবে আপু? কাঁদবেন না। আপু ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলেন। কিন্তু পারলেন না। পরমুহূর্তেই ডুকরে কেঁদে ওঠে বলে উঠলেন, ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি জ্যোতি। কখনো নিজের কোন জিনিসে অন্য কারো ছোঁয়া পেতে দিইনি। এমনকি নিজের বাবা মাকেও কখনো কারো সাথে ভাগ করিনি। এই জন্যই আমার কোন ভাইবোনও নেই। কিন্তু জীবনের আসল খেলাটা এসে আমি হেরে গিয়েছি। আসল জিনিসটাই আমি হারিয়ে ফেলেছি। আসল মানুষটাই অন্য কারো হয়ে গিয়েছে। তোমার হয়ে গিয়েছে। চোখের সামনে এই নির্মম সত্যটা আমায় বাঁচতে দিচ্ছে না। আমি মরে যাচ্ছি। মরে যাচ্ছি আমি জ্যোতি। কাল রাতে ভীষণ করে আত্মহত্যার চেষ্টা করেছি। কিন্তু সাহস হয়ে উঠেনি আমার জ্যোতি। আমি খুব ভীতু। নিজেকে শেষ করতে পারিনি। আমি বিস্মিত হলাম। পৃথিবীটা সত্যিই অদ্ভুত। কত মানুষের জীবনে কত সমস্যা, কত দুঃখ। তবুও বেঁচে থাকে প্রতিনিয়ত সেসব দুঃখ হৃদয় নিয়ে। আর সে পৃথিবীতেই কেউ কেউ আবার অন্য এক মানুষের জন্য জীবন বিসর্জন দেয়। জানি দুঃখ হয়, কষ্ট হয়, সে মানুষটাকে ছাড়া দমবন্ধ লাগে। কিন্তু তাই বলে অন্য একজনের জন্য নিজের জীবন ত্যাগ করবে? নিজের বাবা মা কিংবা আপন মানুষদের কথা না ভেবে শুধুমাত্র একটা মানুষের অভাবে তারা বাঁচতে পারে না? কি অদ্ভুত! আর যাদের জীবনে প্রতি বাঁকে বাঁকে দুঃখ, প্রতি বাঁকে বাঁকেই সমস্যা, তাদের কি করা উচিত তবে? সামান্তা আপু বোধহয় বাস্তবতার সম্মুখীন হয়েছেন কম। তাই এই একটা দুঃখকেই নিজের জীবনের বেঁচে না থাকার একমাত্র কারণ হিসেবে বেছে নিয়েছেন। অথচ পৃথিবীতে শতসহস্র মানুষ প্রতিনিয়ত হাজার হাজার দুঃখ, হাজার হাজার সমস্যার সম্মুখীন হয়েও দিন শেষে বেঁচে থাকার জন্য একটু আলো খুঁজছে। বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কথাগুলো ভেবেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম। বিপরীতে উত্তর দেওয়ার মতো কি আসলেই আমার কাছে কোন কথা আছে? নেই। দৃষ্টি সরিয়ে ছাদের দিকে তাকাতেই দেখতে পেলাম ঠাই বসে থাকা মেহেরাজ ভাই নড়েচড়ে উঠলেন। সদ্য নিভে যাওয়া আগুনের উত্তপ্ত ছাইগুলো নির্বিকারভাবে মুঠোয় চেপে ধরলেন। তারপর উঠে দাঁড়িয়ে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে ছুঁড়ে দিলেন নিচে। একে একে পুরো ছাই ফেলে দিয়ে পরিষ্কার করলেন জায়গাটা। তারপর আর দাঁড়ালেন না, পা বাড়িয়ে আমাদের দিকেই এগিয়ে এলেন। সামান্তা আপু নড়েচড়ে দাঁড়ালেন। কান্নার বাঁধ ভেঙে জড়ানো গলায় জিজ্ঞেস করলেন, ছাইগুলোর মতো কি আমাকেও তুমি নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিলে রাজভাইয়া? আমায় কি আদৌ তুমি কোনোদিন এতটুকু ভালোবেসেছিলে? বেসেছিলে ভালো? মেহেরাজ ভাই নিশ্চুপ হয়ে দাঁড়ালেন এক মুহূর্ত। প্রিয় মানুষের অভিমানে, অভিযোগে করা এতগুলো প্রশ্নের একটারও জবাব না দিয়ে রক্তরাঙ্গা চোখে কেবল শীতল চাহনি ফেললেন সামান্তা আপুর মুখে। তারপর আর দাঁড়ালেন না, সিঁড়িতে পা ফেলে দ্রুত নিচে চলে গেলেন। আমি অবাক হয়ে চেয়ে থাকলাম কেবল দুইজনার পানে। এই দুইজন মানুষের মাঝে কতখানি ভালোবাসা, কতখানি অনুভূতি। তবুও বিচ্ছেদ, দায়ী কি আমি? সাইদ ভাইয়া আজ দেরি করেই এলেন। চেয়ারে আরাম করে বসেই আমার দিকে চাইলেন। তারপর একটা সুন্দর হাসি উপহার দিলেন। বিনিময়ে আমিও সৌজন্যতার সাথে হাসলাম। পরচিয়ের দুদিনের মাথাতেই বুঝতে পারলাম, এই মানুষটা খুব মিশুক প্রকৃতির। ফ্লাটিংয়ে দুর্দান্ত দক্ষ। সঙ্গে চঞ্চল প্রকৃতির। তবে উনার হাসিখুশি কথাবার্তা নিমিষেই কোন মানুষের মন ভালো করতে যথেষ্ট। আমি পড়ায় মনোযোগ দিলাম। মাঝপথেই মেহু আপু নাস্তা সমেত হাজির হলো। টেবিলের এক কোণে নাস্তা রাখতেই সাইদ ভাই বলে উঠলেন, কি আশ্চর্য! তুমি কি টিপিক্যাল বউ বউ ভাব শুরু করেছ মেহু? জানোই তোমায় ভালোবাসি, এখন এমন করে খাবার টাবার আনলে তো ভালোবাসা আরো বেড়ে যাবে প্রিয়। আমি অবাক হলাম, কি বলে এই লোক? মুহূর্তেই চোখ উঁচু করে চাইলাম মেহু আপুর দিকে। মেহু আপুর মুখে বিশেষ প্রতিক্রিয়া নেই। শুধু একবার সাইদ ভাইয়ের দিকে তাকিয়ে জবাব দিলেন, সাইদ ভাই, আপনি প্লেবয় টাইপ ছেলে তা ভাইয়া থেকে আপনাদের বন্ধুমহল এমনকি আমাদের কাজিন মহল সবাই জানে। এসব কিছু নাবিলা, নাফিসা, সামান্তা উপভোগ করলেও আমি উপভোগ করতে পারি না। পর থেকে ভালোভাবে কথা বললে বলবেন। আপুর কথা শুনে আবারও অবাক হলাম। সাইদ ভাই প্লেবয়? হ্যাঁ হতেই পারে। সাইদ ভাইয়ের ফ্লার্টিং লেভেল ভয়ানা। কথায়ও কেমন জানি একটা ভাব আছে। যেন মেয়েদের সাথে ওনার বহু বছরের কথোপকথনের অভ্যাস। হতেই পারে এই লোক চরম লেভেলের মেয়েবাজ। মেহেরাজ ভাই আমার টিউটর হিসেবে রাখার জন্য তার আর কোন বন্ধুকে পাননি? আশ্চর্য! আমি সাইদ ভাইয়ের মুখের দিকে তাকালাম। সাইদ ভাই তখনও মেহু আপুর দিকেই তাকানো।
ঠোঁট চওড়া করে হেসে বলে উঠলেন, তুমি আমায় প্লেবয় বললে মেহু? না হয় নাবিলাকে একটু পছন্দ করি, বন্ধুর প্রেমিকা হিসেবে সামান্তাকে একটু ভালোবাসি। আর নাফিসা তো আমার কলিজা। তাই বলে প্লেবয় মানায় এই উপাধি? মেহু আপু আগের মতোই নির্বিকার থেকে উত্তর দিলেন, পড়াতে এসেছেন, সামনে আপনার ছাত্রী আছে, ছাত্রীর সামনে একজন টিচার হিসেবে নিজের কতটুকু সম্মান রাখছেন? যাই হোক পড়াবেন, তারপর চলে যাবেন। আর হ্যাঁ, জ্যোতির সাথে এসব কিছুর চেষ্টা করবেন না বলে দিলাম সাইদ ভাইয়া। ও এসব পছন্দ করে না। চেষ্টা করবেন ওর সাথে এজ এ স্টুডেন্ট হিসেবেই বিহেভ করতে। কথাগুলো বলেই মেহু আপু চলে গেল। আমি বোকা বোকা চোখ করে চেয়ে থাকলাম। এদের মধ্যে কি চলছে কিছুই বোধগম্য হলো না পুরোপুরি ভাবে। এক পলক সাইদ ভাই তো এক পলক মেহু আপুর যাওয়ার দিকে তাকিয়েই বইয়ে মনোযোগ দিলাম পুনরায়।